এখন চলে যাব ঘটনায়। আমাদের প্রথম অতিথির কাছে আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন সেটাও কাইন্ডলি একটু বলবেন। আমার নাম শাফি, আমি থাকি মিরপুরে পড়াশোনার কাছে এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনার ঘটনায় যাই। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করেন। শুরুটা হয়েছিল কিভাবে? আসলে আমার এই ঘটনা শুরু হয়েছিল আপনার 2005 সালে, আমি যখন ক্লাস 8-এ পড়ি। যশোরেই পড়াশোনা করতাম তখন। তো আমি পুরো ঘটনাটা শুরু করি যে আমার 2008 সালে আমি 5 সালে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ফাইনাল পরীক্ষার পরে নভেম্বর মাসের শেষের দিকে যখন রেজাল্ট দিছিল, লাস্টের দিন আমি রেজাল্টটাতে খারাপ করছিলাম, ফেল করছিলাম না কিন্তু মার্কস কম ছিল। তো ভয়তে ছিলাম যে আব্বু আসবে, আব্বু এসে বকাবকি করবে। তো তখন আমাদের ওইদিকে এখনো পর্যন্ত ট্রেন্ড আছে, বাসায় লজিক মাস্টার থাকে। তো আমাদের বাসায় একজন লজিং মাস্টার ছিলেন, তার নাম ছিল রফিউল স্যার। তো ওনার সাথে আমি বলি যে স্যার আমি আজকে বাসায় থাকবো না, কারণ আব্বাকে অনেক ভয় পাই, আব্বা এসে যদি মার্কস কম দেখে তো আমাকে অবশ্যই বকাবকি করবে। চলেন আপনার বাসায় যাই, ঘুরে আসি। এসে যখন সামনে দেখবে না রাগ পড়ে যাবে, তো বকাবকি কম করবে। তো তার কারণে আমি স্যারের বাসায় গেলাম। স্যারের বাসাটা হলো আপনার যশোর আর কলকাতা বর্ডারের একেবারে লাস্ট গ্রাম। চমৎকার। তো স্যারের বাসা একদম বর্ডার ঘেঁষে, হ্যাঁ একেবারে বর্ডার ঘেঁষে হচ্ছে ওনার গ্রাম। তো ওই গ্রামে আমি 1:30টার দিকে আপনার বাসায় চলে আসি। তো স্যারের সাথে কথা বলে 3টার দিকে আমি 1.5 ঘন্টার ভিতরে কোন রকম মাকে ম্যানেজ করে চলে যাই। দাদাকে আর বলি না, আমার বাসায় আমাদের গার্জিয়ান ছিল দাদা, কোনো জায়গায় যেতে হলে ওনাকে বলে যেতে হতো, কিন্তু আমি ওনাকে বলে যাইনি। আচ্ছা। তো তারপরে আমি ওই স্যারের সাথে 3টার দিকে রওনা দেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা লাগে ওইখানে, সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো স্যারের বাসায় যে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছিল। আচ্ছা। তো স্যারের বাসার থেকে স্যার আমাকে বললো যে আসলে তো এখানে তো কি করবো এখন। আমি বললাম যে স্যার ভালো লাগতেছে না কিছু। স্যার বলে যে চলো আমাদের এখানে একটা সিনেমা হল আছে, এখন ওটা আর নাই। ওটা আপনার আমি যতটুকু খবর পেয়েছিলাম 2009 সালের দিকে ওটা এখন একটি গুদামঘর হিসেবে ব্যবহার হয়। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কখনো ছবি দেখিনি, সিনেমা হলে এখনো ঢুকিনি, তো চলেন যাই। স্যারের সাথে সিনেমা হলে গেলাম, স্যারের বাসায় জামা কাপড় রেখে। সিনেমা হলে ঢোকার পরে গ্রামের সিনেমা হল তো, সামনে প্রথমে কিছু বেঞ্চ, স্কুলের যে বেঞ্চ থাকে ওই বেঞ্চ ছিল, মাঝখানে কিছু ভাঙাচোরা চেয়ার, এবং শেষের দিকে আপনার একেবারে মানে কোন রকম বসা যাবে না এরকম কিছু চেয়ার ছিল। তো আমি আর স্যার যে মাঝের দিকে বসি, আর কিছু লোক ছিল সামনে, সর্বোচ্চ পুরা এবং গ্যালারির মতো করা নাই, মানে একদম সমান না, সমান না, কিন্তু হালকা ঢালু, হালকা ঢালু, যে আমরা যেমন এমনি কমপ্লেক্স দেখি ওই হালকা ঢালু। তো সেই ঢালুর ভিতরে আমরা মাঝের দিকে বসি। তো আশেপাশে আর কেউ ছিল না, সামনে ওই বেঞ্চে কিছু লোকজন বসে সিগারেট খাচ্ছিল এবং ছবি দেখতেছিল গ্রামের পরিবেশ। পিছনে কিছু ছিল, ওই একটাই শাড়ি ছিল ওইখানে, মানে 3 সারি না, একটাই শাড়িতে সবাই বসেছিল, রো ছিল অনেকগুলো। তো মাঝের দিকে আমি বসার পরে আপনার ইন্টারভেলের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আইডিয়া করি যে আমি হঠাৎ করে আমার গা হাত পা খুব ঘামতে শুরু হয়, হঠাৎ করে। আচ্ছা। এবং বাংলা সিনেমা চলতেছিল, আমি কিছুটা অস্বস্তি ফিল করতেছিলাম। হঠাৎ করে আপনার খুব অস্বস্তি ফিল করতে শুরু করি, গা হাত পা ঘামতে শুরু হয়, গায়ে জ্যাকেট ছিল সেটা খুলে রাখি। স্যার আমার এই অবস্থা শীতের দিনে, ওই সময় আপনার নভেম্বরের শেষ, মানে তো তখন অনেক শীত। তো আপনার ঘামতে শুরু করি। তো স্যার আমাকে বলে যে কি হলো, ঘামছো কেন? আমি বললাম যে স্যার আমার খুব প্রবলেম হচ্ছে এবং আমি একটু পানি খাবো, আমাকে একটু বাইরে থেকে পানি এনে দেন। তো স্যার তখন বলে যে তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। স্যার আমার ডান হাতে বসেছিল, আমি ওই রোতে একেবারে সারিতে সবার ফার্স্টেই বসেছি। আচ্ছা। তো স্যার আমাকে ডিঙিয়ে পানি আনতে গেল। তো তখন আমি ওই আশেপাশে মোটামুটি একা। তো তখনই স্যার চলে যাওয়ার পরপরই আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করে, এবং আমি কি করি, আমার যে মানে একটা শূন্য দৃষ্টি বলে না রাসেল ভাই, যে মানুষ তাকায় আছে সামনে, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না। তো ওই রকম শূন্য দৃষ্টির একটা ফিল আসে। তো আমি মনে করি হয়তো আমার একটা কোনো সমস্যা হচ্ছে, স্যার পানি আনলে খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎই আমার ডান কাঁধের উপর একটা জোরে নিঃশ্বাস পড়ে, ঠিক এভাবে
এইভাবে একটা নিঃশ্বাস পড়ে, মানে সে অনেক বড় একটা দীর্ঘশ্বাস আমার ঘাড়ের উপরে ফেললো। তো আমার তখন মাথায় কাজ করে যে আমার আশেপাশে তো কেউ নাই, তো কিভাবে এই নিঃশ্বাসটি আমার ঘাড়ে পড়তে পারে। এটা তো মানে আশ্চর্য বিষয়। আমি আমার সামনে সিনেমা চলতেছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এই নিঃশ্বাসটি পড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে আমার বাম কাঁধে আবার একটা নিঃশ্বাস পড়ে, একই রকম ভাবে, এবং এটা আরো দীর্ঘ হবে, এইভাবেই আরো জোরে এবং দীর্ঘ। তো তখন আমি মানে অনেক অস্বস্তি ফিল করি, এবং আমার পা দুইটা আমি সামনে নিয়ে এভাবে খুব মানে এইভাবে জড়সড় হয়ে বসে থাকি। আচ্ছা। তো তারপরই হচ্ছে স্যার আসে, স্যার এসে হচ্ছে আমার কাঁধে হাত দিয়ে বলে যে কি হলো স্যার, কিছু না, পানি দেন, পানি খেয়ে বাইরে চলে যায়, ভালো লাগতেছে না, আজকে সিনেমা দেখবো। তো আমি স্যারের সাথে বাসায় চলে আসি। স্যার আসার সময় স্যারেদের গ্রামের বাজার থেকে সিডি নিয়ে আসে, তখন সিডির যুগ রাসেল ভাই। তো স্যার বলে যে সিডি নিয়ে চলো বাসায়, যে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে দেখো, ঘুমায়ো। তো আমরা বাসায় এসে সিডি প্লে করে স্যার, এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে সিডি দেখতে দেখতে, সিডিতে আরেকটি ছবি দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছিলাম। তো রাত্রে 12টার পরে আমি স্যারকে বলি, স্যার প্রসাব করবো, বাইরে যাব। তো স্যার বলে যে ঠিক আছে চলো বাথরুমে যাও। আমি বাইরে বের হয়ে স্যারদের বাসার একেবারে স্যারদের যে ঘরে আমাকে থাকতে দিয়েছিলেন তার সাথে হচ্ছে আপনার পুকুর ছিল, আমি পুকুর পাড়ে বসি প্রসাব করতে, এবং স্যার আমার থেকে মিনিমাম 5 থেকে 10 হাত দূরে দাঁড়ায়। তো আমি ওই সময় আপনার পুকুরের ওই সময় আপনার রাতে আপনার স্যারদের বাইরের যে আলোটা দেয়া থাকে, একটা লাইট ছিল, ওই লাইটে আপনার হচ্ছে যে আলোটি পড়ে, ওই আলোটিতে আমার পুকুরের পানি, মানে বাথরুম সোজা ওইখানে একটা লাইট ছিল, তো ওই লাইটে আমি যে চেহারাটা দেখতে পারি পুকুরের পানির মধ্যে কিছু আপনি দেখেন একটা আমি একেবারে পুকুর পাড়ে বসে, তো আমার পানিতে আমার যে রিফ্লেকশনটা ছিল, আমার যে চেহারাটা দেখা যায়, তো ওইটা আমার ছিল না। আচ্ছা, ওটা আমার ছিল না, এবং সেটাই প্রথম শুরু। তো সেইখান থেকে আমি খুব মানে ওই সময় আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হয়ে পরের দিন যখন আমার মানে সেন্স ফেরে, তখন আমি স্যারদের বাসায় শুয়েছিলাম, এবং একজন মানে হুজুর ছিলেন আমার পাশে। উনি বললো যে গতকাল রাত্রে অনেক ভয় পেয়েছে, একটা তাবিজ দেয় আমাকে, বললে এটা সাথে রাখবা এবং সাবধানে থাকবা, মাগরিবের পরে বাইরে যাবা না, বাসার বাইরে যাবা না। আমি বলি এটা তো আমার বাসা না, আমি তাহলে আমার বাসায় আজকে চলে যাই। তো স্যার আমাকে নিয়ে আর কোনো রিস্ক নেয় না, আমি বাসায় চলে যাই। বাসায় আসার পরপরই দুপুরবেলা দাদা খাওয়া দাওয়া করতেছিল, আমি এসে দেখি দাদা খাওয়া দাওয়া করছে। দাদা বলে যে তুই গতকাল রাতে ভয় পাইছিস? একদম আমি বাসায় ঢোকার সাথে সাথে আমাকে বলে কি তুই কি গতকাল রাত্রে ভয় পাইছিস? এখন আমার দাদার কথা বারবার কেন বলছি, যশোর এলাকাতে আমার দাদার কথা, আমার দাদার বাবার কথা মোটামুটি সবাই চেনে, ওনাকে মান্য করেন, এবং ওনারা এই ভৌতিক সমস্যা কারোর হলে ওনারা মানে সেটা ঠিক করতেন। দাদার বাবার নাম ছিল বাঘু বিশ্বাস, তো সেটা বললেই অনেকে চিনবে। তো আমি বললাম যে হ্যাঁ দাদা, গতকালকে রাত্রে আমি ভয় পেয়েছি। তারপরে দাদা বলে তোর কাছে যে তাবিজটা দিছে ওটা বাদ দে, ওইটা আমার কাছে দে, আর আমি যে এগুলো দিচ্ছি এগুলো তুই রাখ। উনি একটা তাবিজ দেয় আমাকে, এবং তেল পরে দেয়, এবং পানি দেয়, একটু ফু দিয়ে বলে যে পানি খা, আর উনি আমাকে ঝেড়ে দেয় এবং আমার গায়ে ফু দিয়ে দেয় আর কি। তো ওই দিন রাত্রে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাই। তো পরের দিন রাত্রে যেটা হয়, পরের দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি স্বপ্ন দেখছি যে আমি কোন একটা মেয়ের সাথে ফুলের উপরে উঠছি, এবং হঠাৎ করে কোন একটি কাঁটা, মানে ফুলের কাঁটা বা কোনো কিছুর সাথে আমার বাম পায়ের গোড়ালি লাগছে এইখানে। এবং রাসেল ভাই আপনি এখানে দেখতে পারেন আমার এখানে এখনো সেই কাঁটার দাগটা আছে এইখানে, এই সোজা এইখানে। তো কিছুতে লেগে আমার পাটা কেটে গেছে, আমি স্বপ্নে দেখছি এটা। সকালবেলা মা আমাকে ডাকতে আসলো, যখন মা বললো যে তোর এখানে কাটা কেন? আচ্ছা, রক্ত কিসে কাটছে দেখ। বললাম যে মা কই কিসে কাটবে, তাই তো স্বপ্নে ঘটেছে যে জিনিসটা সেটা বাস্তবে আসছে, এবং আমার বিছানায় রক্ত লেগেছিল। তো পরে মনে পড়ে যে না মা, আমি তো কালকে কোথাও যাইনি। তখন আমি আমার বিছানার আশেপাশে দেখি যে কোথাও কিছু বেঁধে আছে কিনা, বা কোনো পেরেক বা এই জাতীয় কিছু আছে কিনা যে আমার পায়ে কাটবে। তো সেরকম কোনো কিছু ছিল না ওইখানে। তো এরপরে আপনার এমন প্রায়ই ঘটতো আমার সাথে। আমি রাত্রে স্বপ্ন দেখছি, এবং একটি মেয়েকেই আমি দেখতাম, এবং সেই মেয়েটিকেই বারবার দেখতাম, প্রতিদিনই দেখতাম, প্রতিদিনই স্বপ্নে আসতো, এবং আমার সাথে বিভিন্ন ধরনের হতো, যেগুলা মানে
এই স্বপ্নের ভিতরে যেটা হয় সেটা আবার দেখা যাচ্ছে সকালে আমি সেটা আমার রুমের ভিতরে তার অস্তিত্ব পাই। আচ্ছা, তো ফাইনাল যেদিন আপনার ইয়ে হলো, তার আগের দিন রাত্রের ঘটনা, আমি শুয়ে আছি, এখনো ঘুমাইনি। তো আমি জানলার দিকে তাকায় আছি, আমার জানলার সাথে হচ্ছে পাঁচিলের উপরে দেখি এইভাবে ওই মেয়েটা এতদিন হাতের স্বপ্ন উপরে দেখতাম, থুতনি হ্যাঁ। দিয়ে আপনি আর যেভাবে এতদিন- দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে কেউ ওয়ালের উপরে হ্যাঁ, হাতের উপরে থুতনি দিয়ে আপনার আমার দিকে দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে, খুব সুন্দর আচ্ছা। দৃষ্টিতে, কোনো ভয়ঙ্কর দৃষ্টিতে না ভাইয়া, আচ্ছা, খুব সুন্দর দৃষ্টি। এবং আপনি বলছিলেন যে ঠিক যেরকম বলেন যে ডানাওয়ালা বা এরকম না টাইপের না কিছু না, না, স্বাভাবিক একদম নর্মাল মানুষের মতো। মানুষের মতোই, এবং খুব সুন্দর চেহারা। আমি দেখছি যে আমার দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তখন আর নড়তে পারি না, মানে আমি যে দাদাকে ডাকবো, আমি তো ভয় পাচ্ছি, আমি তো দাদাকে ডাক দিব, আমি পারিনি। তো তারপরে ওই দিন রাত্রে দাদা হঠাৎ করে উঠে চলে আসলো আমার রুমে এসে বললো যে কি হচ্ছে। হুম হুম। তো আমি বললাম যে দাদা এরকম স্বপ্ন দেখছিলাম, কিছু না, তুই ঘুমা, আমি দেখছি বলে উনি মানে চলে গেলেন। তো যাওয়ার আগে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন, আমার দরজা আটকে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন এবং আমার জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলেন। আচ্ছা, তো ওই দিন রাত্রে আমার কোনো প্রবলেম হয়নি। পরের দিন রাত্রের ঘটনা যেটা হলো যে আমি আর ঘুমাইছি অনেকক্ষণ, ঘুমাইছি বেশ কিছুক্ষণ আমি জানি। তো তার ভিতরে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটার সাথে আমি আমার যে বাসা যেখানে, তার পাশে হচ্ছে আপনার একটা নিরিবিলি জায়গা ছিল। তো সেইখানে আপনার একটা বিচেলি গাদা ছিল, মানে পল গাদা ছিল, ধান ঝাড়ার পরে যে অবশিষ্টটুকু থাকে ওইটা গাদা দেওয়া ছিল, এবং ওর সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এবং ওই মেয়েটা আমার হাতে আংটি পরাচ্ছে। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনাদের, আপনি যেটা বলছিলেন। জি, জি, হুম জি। হুম। এবং ঠিক মানে ওই মেয়েটার আমার হাতে এঙ্গেজমেন্ট করানোর পরে আমি যখন তারটাই পড়াতে যাব, ঠিক তখনই ওই যে বাড়ির আঙ্গিনায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে ফাঁকা জায়গার পরে শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িতে একজনই মহিলা থাকতো। আমরা এখনো তাকে আজিমের মা দাদি বলি। তো উনি চিল্লায় উঠলো যে ওইখানে কে এত রাত্রে কি করিস? হ্যাঁ, তখন আমার সজ্ঞান ফেরে রাসেল ভাই। তো আমি সজ্ঞানে এসে দেখি যে আমি তখন ওই ওনাদের বাসার ওই পলগাদার ওইখানে দাঁড়িয়ে আছি এবং একাই আছি, আর কেউ নাই। হাতে কি আংটি ছিল? আমার হাতে কিছু ছিল না তখন। আচ্ছা, আমার হাতে তখন আপনি অনুভব করেছেন? আমি অনুভব করেছি যে সে আমার হাতে পরিয়েছে, এবং আমি তাকে পড়াতে যে যাব, হ্যাঁ, তখনই আর কি ওই দাদি চিল্লায় ওঠে। আচ্ছা। তো তারপরে ওনার চিল্লানিতে আশেপাশের আরো কয়েকজন জেগে ওঠে এবং সবাই তো আমাকে চিনে, আমাকে বলে তুই এত রাত্রে। আপনি যে আংটিটা পরিয়ে দিবেন সেটা আপনার হাতে আসলো কিভাবে? সেটা আমার হাতে ছিল, এখন আমি কিভাবে আসলো আমি ওই জায়গা সেটাও থেকে আপনি জানেন না। আচ্ছা, আমার। এটা স্বপ্নের মতো। ওইখান থেকে স্বপ্ন শুরু হয়েছে যে সে আমার হাতে আংটি পরাচ্ছে আর আমি হচ্ছে তার হাতে পরাচ্ছি। ওইখান থেকে আপনার স্বপ্ন শুরু এবং চিল্লানির সাথে সাথে স্বপ্ন শেষ। আচ্ছা, তখন আমি সজ্ঞানে এবং আমি ওইখানে ওই বাড়ির আঙ্গিনায় আছি এবং আশেপাশের আর 2-3 জন উঠছে। ওঠার পরে ওনারা হচ্ছে আমাকে বললো যে তুই এখানে কি করিস এত রাত্রে? আমি বললাম যে আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম দাদি, এই ঘটনা আমি দেখতেছিলাম যে আমার স্বপ্নের ভিতরে এরকম হচ্ছে, আমার একটা মেয়ে দেখি আমি স্বপ্নে, প্রায়ই দেখি, তো আজকে এরকম হচ্ছিল। তো বললো যে তুই মিথ্যা কথা বলছিস এত রাত্রে, তোর মানে লজ্জা করে না? মানে আর কি আমার সম্পর্ক তাদের সাথে, তার কারণ তারা বললো। তো সে আমাকে নিয়ে বললো যে চল তোর বাসায় দিয়ে আসি, দেখি তুই কি করেছিস। ওনারা যখন আমার বাসার সামনে আসে রাসেল ভাই, তখন আমাদের বাসায় ঢোকা এবং বেরোনোর জন্য ছাদের সিঁড়ির দরজা সহ মোট 5টি গেট আছে আমাদের বাসাতে ঢোকার জন্য। মেন গেট, তারপরে আরেকটা গেট, তারপরে আমার রুমে যাওয়ার আগে আরেকটা আপনার গেট, ছাদের গেট, এবং বাম পাশে আমাদের বাড়ির বাম পাশে আপনার হচ্ছে ফাঁকা জায়গা আছে, তো সেখানে ঢোকার জন্য একটা গেট। তো এই 5টা গেট ভিতর থেকে লক, আমি বাইরে। এটা বুঝলাম কিভাবে, যখন এসে ওই দাদি মানে মেন গেটটাতে কড়া নাড়লো, তখন ভিতর থেকে দাদারা কিছুক্ষণ পর উঠে আসলো এবং উঠে এসে তখনই তারা সবকিছু দেখলো যে কি আছে না আছে। সব 5টি দরজায় বন্ধ ছিল এবং আমি বাইরে ছিলাম। ইভেন আমার রুমের দরজাও লক ছিল, পরে আমার রুমের লক ভেঙে আমাকে ঢোকানো হয়েছে। মোটামুটি এটাই তো আপনার ঘটনা ছিল। মোটামুটি এই। এবং আপনি এখন যেটা বলছিলেন একটু আগেও, যে এখনো পর্যন্ত আপনি যখন কোনো আয়নার পাশ দিয়ে যান তখন আপনি বুঝতে পারেন যে আয়নার ভেতরে আপনার ছবি নাই, অন্য কারো ছবি। হ্যাঁ। কখনো কি মনে হয়েছে যে এই অন্য কারো ছবি বা অন্য কারো যে ছায়া, এই ছায়াটার সাথে আপনি পরিচিত বা এটা আপনার চেনা কেউ?
এরকম জি রাসেল ভাই, এখন আমার দাদা যিনি আমাকে এই বিষয় থেকে আর কি রক্ষা করেছিলেন, উনি সবাইকে হেল্প করতেন। তো উনি মারা যাওয়ার আগে, উনি মারা গেছে 2013 সালে, আচ্ছা। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি খুব সুস্থ ছিলাম। এবং এই যে মেয়েটার যে আমি বলি আত্মা বা পরি আমরা যদি বলি, তো এটা হচ্ছে আপনার এমনটা ছিল যে আমাদের বাসার একেবারে বাম হাতে মানে দক্ষিণ পাশে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবীর মাটি দেওয়া আছে মানে ফ্যামিলি সহ। এবং আমরা যখন বাসা করছি তো ওইখানকার জায়গাটুকু ফাঁকা রেখে করছি, যতটুকুতে এখানে একটা ঈদগাহ ছিল। তো ওই ফ্যামিলির কোনো একটা মেয়ে হচ্ছে আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিল বলে আমার দাদা বলে গেছিলেন। এবং তিনি মারা যাওয়ার আগে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন এবং ঘর বন্ধ করে দিয়ে গেছিলেন। ততদিন কোনো প্রবলেম হয়নি। তিনি মারা যাওয়ার পর থেকে এখন আমি যে প্রবলেমগুলো ফেস করি, আমার মানে কোনো শরীরে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি কোনো আয়নার পাশ দিয়ে যদি যাই, আমি যদি আয়নার দিকে না তাকাই, তো আমি তখন দেখি এইখানে অপরিচিত কেউ আমার। এটা আপনি সবসময় অনুভব কারণ আমি আবার যখন তাকাবো তখন আমি আবার কাউকেই কাউকে দেখবেন না, আপনি আমাকেই নিজেকে দেখবেন। আমাকেই দেখবো। কিন্তু আপনি অনুভব করতে অনুভব পারেন। করি। এবং আমি বারবার করে বলছিলাম যে সেটা কিভাবে সম্ভব। আপনি বলছিলেন তখন যে ঠিক যতটুকু বোঝা যায়, মানে আয়নার দিকে না তাকিয়েও যতটুকু দেখা যায় আয়না, যে ওইখানে আমি হ্যাঁ যতটুকুই। ততটুকুতে আপনি বুঝতে পারেন যে বুঝতে পারি যে আপনি না, এটা অন্য কেউ। এবং যখনই তাকান সেই মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে আপনি। খুবই ইন্টারেস্টিং স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সরাসরি। এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন কাছে এগিয়ে এসে, এবং আপনি নামটা বলার পরে তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। Hi dear listener, I'm Sakib. I'm come from Sabar City University, Dhaka. ওকে। তো আমি যে ঘটনাটি শেয়ার করব এটি হচ্ছে একটি আপুর লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি আপুর নামটা বলছি না। তো বাংলাদেশে একটি নামকরা সরকারি মেডিকেল কলেজে ঘটে যায় তার লাইফে একটি ঘটনা। তো এটা হচ্ছে যে তিনি মেডিকেলে ট্রান্সফার পর হচ্ছে তিনি হলে চলে আসেন। তিনি হলে থাকতে হবে, হলে চলে আসেন। তো ফার্স্ট দিন তিনি হলে সবকিছু নর্মাল ছিল। তিনি বাসা থেকে জার্নি করে হলে আসছেন। তো সবকিছু গোছানোর পর তিনি ভাবলেন যে না, একটু রাতে একটু বেলকুনিতে হাঁটাহাঁটি করে আসি, তাহলে একটু ভালো লাগবে। তো তারপরে তিনি বেলকুনিতে যান। তো যাওয়ার পরে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে একটা ডাস্টবিনের পাশে নিচে উনি থাকতেন হচ্ছে আপনার 6 ফ্লোরে। তো ডাস্টবিনে দেখতেছেন যে একটি মহিলা, সে হয়তো বা দূর থেকে বুঝতে পারেনি যে মহিলাটা কোন টাইপের হবে। তো ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তিনি ভাবছেন হয়তো বা পাগল টাইপের কি হতে পারে, ডাস্টবিনে কিছু হয়তো বা তিনি দেখছেন। আচ্ছা। তো তারপর তিনি রুমে চলে যান। তো চলে যাওয়ার পর সেই দিন ঘুমান। তো তারপরে সকালে উনি ক্লাসে যান। তো ওনার ক্লাসে যাওয়ার পর ওনাকে ফার্স্ট ওনাদের হচ্ছে টিচার ওনাকে হচ্ছে অ্যানাটমি বিভাগে নিয়ে যাওয়া হয়। যে নিয়ে যাওয়ার পর হচ্ছে একটি মানুষের একটি হাত বা হাতের একটি কিছু পরীক্ষা বা কিছু দেখাবেন, এই জন্য নিয়ে যাওয়া হয়। তো দেখা যাচ্ছে মর্গে হচ্ছে অনেক বেওয়ারিশ লাশ থাকতো। তো তার একটি হাত ওনাদের দেখাচ্ছে যে কিভাবে কি হয়, ফিঙ্গারের কোন অংশ কোথায়, এগুলো দেখাচ্ছিল। তো উনি ফার্স্ট টাইম যেহেতু ওনার ক্লাসটা উনি নিতে পারেনি, তো না পেরে বলছে স্যার আমি ক্লাস করতে পারবো না, আমার একটু খারাপ লাগছে। আচ্ছা। তো স্যার একটু রীতিমতো রেগেই যায় যে তুমি মেডিকেলে পড়তে আসছো, অবশ্যই তোমার একটু হতে হবে, হার্ড হতে হবে, তুমি হার্ড ওয়ার্ক করতে হবে আর কি। তো তুমি তাতেই তুমি নার্ভাস হয়ে যাচ্ছ। তো স্যার বলছে ঠিক আছে তুমি আজকে যাও, পরবর্তীতে তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবা। তো তারপর উনি হলে চলে আসেন। তো রাতে আবার হচ্ছে উনি যে ওনার সাথে একটা ব্যাগ ছিল, তো ওই ব্যাগটা হচ্ছে সামহাও সেদিন রুমমেটরা ছিল না রুমে। তো ব্যাগটা হচ্ছে একটা হ্যাঙ্গারে ঝোলানো ছিল। তো দেখা যাচ্ছে যে রাতে প্রায় হচ্ছে 12:30টার মতো হবে। তো ওই সময় দেখা যাচ্ছে তার রুমের মধ্যে কিছু একটা আওয়াজ হচ্ছে, লাইক যে দেখা যাচ্ছে যে কেউ একটা মানে কোনো কিছু ধরে মানে করতেছে, মানে ওটা নিয়ে আসলে একটু মানে আঁকা বাঁকা কুচকানো বা এই টাইপের কিছু একটা শব্দ আর কি। তো উনি লাইট জ্বালা দেখে যে সবকিছু নর্মাল ছিল। তারপর উনি আবার একটু শুতে যান। তো দেখা যাচ্ছে যে আবার সেই শব্দটা সাউন্ডটা আমি শুনতে পারেন। তো সে রাতে উনি বলতে ঠিক আছে একটু আমার হয়তো বা হ্যালুসিনেশন হচ্ছে, তা একটু বেলকুনি থেকে আবার হেঁটে আসি। তো রাসেল ভাই ওই যে আগে যে বললাম যে মহিলাটাকে
তিনি প্রথম দিন দেখেছেন, বাট আবারও সেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন যে ওখানে ডাস্টবিনের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো তারপরে উনি বিষয়টা আসলে অতটা মাথায় নেয়নি, তো না নিয়ে উনি আবার রুমে চলে আসে। তো সেদিনের মতো উনি ঘুমায়। তো তারপর উনি একা একা খুঁজতে থাকে যে আমি এই মহিলাটাকে রাতে দেখি, বাট এই মহিলাটা অবশ্যই তো মেডিকেলেই থাকবে অথবা আশেপাশে কোথাও থাকবে, কিন্তু উনি খুঁজে। তো ওনার বান্ধবীরা ওনাকে জিজ্ঞাসা করে আসলে তুমি কি খুঁজো, তুমি কি তা খাও। তো একটা ফান করে একটা কথা বলে, সেটা বলছি না, তো বলছে যে আমি একটা জিনিস খুঁজি, তো আমি আসলে রাতে দেখি বাট আমি সকালে পাই না কেন। আচ্ছা, তো বলছি কি, তো বলে আমি একটা ডাস্টবিনের পাশে একটা পাগল টাইপের একটা মহিলা দেখতে পাই যে সব সময় ঘোরাঘুরি করে। তো ওনারা বলে যে কই, আমরা তো এত দিন থেকে আসি, আমরা তো কোনো কিছু দেখতে পাই না, তাহলে তুমি কিভাবে দেখতে পারো। তো তারপরে বলে হয়তোবা তুমি ভুল দেখছো, হয়তোবা দেখা যাচ্ছে ক্লিন মামারা আসছিল রাতে, হয়তোবা নিয়ে গেছে। তো দেখা যাচ্ছে সচরাচর ক্লিন মামারা রাতে ক্লিন করতে আসে না। তো তারপরে হচ্ছে উনি এভাবে চলতে থাকে। তো আস্তে আস্তে ওনার কেমন জানি মানে উনি ফিল করে যে উনি কিছু একটা ফিল করতে পারছে, যে উনি স্বপ্নেও দেখছে ওনাকে। তারপরে হচ্ছে যে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো দেখা যায় যে উনি অসুস্থ হতে থাকেন। তারপরে ওনার ফ্রেন্ডরা অনেক সাজেস্ট করে, ঠিক আছে তুমি তো নতুন আসছো, তুমি কয়েকদিন বাসা থেকে ঘুরে আসো, তাহলে হয়তো ভালো লাগবে। তো যে রাতে উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়েছে, তো সেই রাতে ওনাকে ইনফর্ম করে যে স্বপ্নে দেখতে পাচ্ছি যে ঠিক আছে তুমি আমার কথা কেন তোমার রুমমেটদের সাথে শেয়ার করছো। তো বলে যে ও আর কাউকে তুমি কখনো আমার এটা শেয়ার করবা না, তুমি এটা ঠিক করোনি, শেয়ার করবা না, তাহলে তোমার ক্ষতি হবে। তো তারপর তিনি ভাবে যে স্বপ্নে, তারপরে তিনি তারপরের দিন বাসার যাবেন। তো বাসায় তিনি চলে যান। তো চলে যাওয়ার পর বাসায় যে কথাগুলো শেয়ার করেন, তো বাবা বলে এটা হয়তো বা তোমার ভুল হতে পারে। তো তারপরে এক রাতের ঘটনা বলি, সেটা হচ্ছে উনি যেভাবে বলেন যে প্রায় 3টা সাড়ে 3টার সময় তো ওনার একটা সাউন্ডে ওনার ঘুম ভেঙে যায়। তো উঠে উনি যেটা দেখেন যে ওই যে মহিলাটা, ওই মহিলাটা ওনাকে ডাকছে। তো উনি ততটা মাথায় নেয়নি, তো নানি একটা ঘুমের ঘোরেই ওই মহিলার সাথে উনি চলে যান। তো চলে যাওয়ার পর ওনার বাসার পাশে একটা হাইওয়ে ছিল। তো উনি যখন যাচ্ছিল হাইওয়ে দিয়ে, তো দেখা গেল যে উনি দেখতে পাচ্ছেন যে মহিলাটা হচ্ছে মানে সামনে অনেক গাড়ি যাচ্ছে, বাট উনি গাড়ির মাঝখান দিয়েই যাচ্ছে। তো উনি তখন ভাবলেন যে এই মহিলাটা যদি লাইক মানুষ হতো তাহলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করতেন, বাট তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো তারপরেও তিনি কিভাবে যাচ্ছেন। তো ওখানে ট্রাফিক পুলিশ থাকে। তো উনি বলে যে ওনাকে চিল্লাচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, বা তুমি কি মানে সুইসাইড বা এই টাইপের কিছু করতে আসছো না কিছু করতে যাচ্ছ। তো তখন উনি কিছু না বলে তখন উনি একটা চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যান। তো তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়। তো তারপরে উনি পরবর্তীতে যখন হলে যান, তো ওখানে উনি অনেক করে যে ঘটনাটা উনি বাইর করে আসল রহস্য, সেটা হচ্ছে যে একটা সময় ওই মেডিকেলে একটি মহিলার হচ্ছে খুবই, মহিলাটা গরিব ছিল। তো ওনার আর কি মানে বাচ্চা অপারেশন করার পর তো ওনার বাচ্চাটা সামহাউ মিস হয়ে যায়। তো উনি ওইটা না নিতে পেরে তো উনি একদম মানে শকড হয়ে যায়, বাসায় ওনাকে নিয়ে হয়। তো তখন উনি একটু পাগল প্রায় অবস্থা। তো তারপর উনি যখন একদম উন্মাদ পাগল হয়ে যায়, তখন তিনি শুধু হসপিটালেই আসে, আর কোথাও যায় না। তো একদিন এই হসপিটালে থাকা অবস্থায় তো উনি একটা মানে রাস্তায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তো তখন থেকেই হচ্ছে ওই প্রবলেমটা অনেকেই দেখছে। তো তারপরে পরবর্তীতে সেটা ওনার সাথেই ঘটে। তো এই ছিল হচ্ছে আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় আমাদের দ্বিতীয় অতিথির কাছে, অর্থাৎ মাসুক তার সেকেন্ড ঘটনাটা আমাদের শোনাবেন এখন। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। থ্যাংক ইউ। ওকে, সো এই ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা বেসিক্যালি আমার বড় বোনের সাথে। আচ্ছা। আমার বড় বোন হচ্ছে ইংল্যান্ডে থাকেন, সে ফুল ফ্যামিলি সেটেলড, এবং সে তার আমার ভাগ্নিদের নাম না বললেই নয়, মুস্কান, মেহেক এবং মানহা মেয়ে যারা থাকে। সো যেটা এই ঘটনাটাও বেশ কয়েক বছর আগে, তখন আমার ছোট ভাগ্নির জন্ম হয়নি, তার আগে মুস্কান এবং মেহেক ছিল। সো যেটা হয়, ঘটনার দিন আমার আপু কাজ করছিলেন বাসায় অ্যাজ ইউজুয়ালি, এন্ড আমার একদম ছোট মেজো ভাগ্নি মেহেক সে ঘুমোচ্ছিল, এবং মুস্কান তখন বেশ ছোট, সে হচ্ছে খেলছিল। আপু কিচেনে কাজ করছে। তো সাডেনলি
মুস্কানের চিৎকার বা কান্নার সাউন্ড শুনতে পায়। আপু দৌড়ে আসে ড্রয়িং রুমে যে হোয়াটস হ্যাপেন, এন্ড যেটা দেখে যে মুস্কান কিছু একটা দেখে ভয় পাচ্ছে, এবং ওর দৃষ্টি খেয়াল করে আপু দেখতে পায় যে সামনে একটা বেড়াল, বেশ বড় সাইজের, ব্ল্যাক কালারের একটা ফুল ব্ল্যাক একটা বেড়াল। এবং এটা দেখে আপু যেটা করে যে সে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে। ইউজুয়ালি আমরা যেটা করব যে কিছু লাঠি টাঠি নিয়ে, বাট অদ্ভুত ব্যাপার, বিড়ালটা কোনো সাউন্ড করে না এবং কোনো মুভ করে না, জাস্ট ক্রিপি একটা দৃষ্টি আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সো এটা দেখে আপু কিছুটা আর কি হয়ে যায়, যেটা ওয়াইল্ড অ্যানিমেল টাইপ, লাইক ডেঞ্জারাস কিছু কিনা কামড় দিবে। সে মুস্কানকে কোলে নিয়ে দোতলায় রুমে রেখে সে আবার ট্রাই করে। এবার যেটা হয়, বিড়ালটা দৌড় দিয়ে ঘরের ভেতর দিকে চলে যায়। আচ্ছা, আপু ফলো করে যায় এবং যাওয়ার পরে যেটা হচ্ছে, কিচেনে একটা কেবিনেট টাইপের ছিল যেটা ওয়ালের সাথে অ্যাটাচড, যার উপরে আর কি চুলা রাখা থাকতো, এবং ওটা ওয়ালের সাথে অ্যাটাচড, এন্ড পেছনে কিছু হচ্ছে খুব সামান্য একটু জায়গা ক্যাবিনেটের পেছন দিকটাতে। বাট জায়গাটা এমন একটা জায়গা যে ক্লিন করা পসিবল, বাট ওই সাইজের একটা, আমি শুরুতেই বললাম যে বড় সাইজের একটা বিড়াল, ওরকম সাইজের একটা বিড়ালের পক্ষে ওখানে ঢোকাটা পসিবল না। রাইট। বিড়ালটা যেটা করেছে, দূর দিয়ে ওটার পেছনে চলে যায়। সো আমার আপু এসে ওটা বের করার ট্রাই করতে থাকে বা সামথিং, যে আছে কিনা। বের হয় না অনেকক্ষণ পর্যন্ত। সে লাঠি দিয়ে হচ্ছে সাইড পেছনে যে গ্যাপটুকু, ওখান দিয়ে গুঁতো দিয়ে বের করার ট্রাই করে, বাট বেশ কিছুক্ষণ পর্যন্ত এরকম করার পরে নেই। সো আপু ভাবে হয় যে হয়তো অন্য সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বা সামথিং। সে অন্যান্য রুম চেক করে, এ নেই বিড়ালটা। সো আপু ধরেই নেয় যে হয়তো বের হয়ে চলে গেছে। সো আচ্ছা, এরপর প্রায় 2-3 ঘন্টা পরে আপু কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে যখন আবার কিচেনে যায়, তখন সে আবার বিড়ালটাকে দেখতে পায় ওই কিচেন ক্যাবিনের পেছন থেকে এটা মাথা বের করে রয়েছে। এবার আপু একটু ঘাবড়ে যাওয়ার পরে এবার সে ট্রাই করতে থাকে, আবার বিড়ালটা ওটা পেছনে ঢুকে যায়। সে বাড়ি দিয়ে দেখে, লাঠি ঢুকিয়ে দেখে। এবার হচ্ছে আপু যেটা করে, চেক করার জন্য সে এবার ফোনের লাইট ইউজ করে। লাইট দেওয়ার পরে দেখে যে পেছনে টেনে গেন আর কি ক্যাবিনেটের পেছনে গ্যাপটাতে বিড়ালটা নেই। সো এবারও একই অবস্থা। সন্ধ্যার সময় আপু বিড়ালটাকে আবার কিচেনের দরজায় দেখতে পায়। এবার সে কমপ্লিটলি ফ্রিকড আউট। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এই এতটা সময় প্রায় সারা দিন ধরে এটার সাথে এরকম ডুয়েলিং চলছে, এই টাইমটার মধ্যে বিড়ালটা একবারও কোনো সাউন্ড করেনি। ইউজুয়ালি আমরা কি করি, যে বিড়াল দেখলে আমরা যদি এটাকে তাড়া করতে যাই বা কিছু, সেটা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে বা সাউন্ড করে, বিড়াল সাউন্ড করবে। বাট আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা এখন পর্যন্ত একটা সাউন্ডও করেনি। এবং লাস্ট টাইম যখন দেখে, সে জাস্ট তার জায়গায় ফ্রিজ, মুভ করছে না কোনো। এটা দেখে আপু বেশ ঘাবড়ে যায় এবং আমার ভাগ্নিদের কোলে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আচ্ছা, বের হয়ে হচ্ছে নেইবার্স যারা থেকে তাদের ডেকে আনে যে সামথিং এরকম একটা উইয়ার্ড কিছু হচ্ছে। এবং ওদের উপরের ফ্লোরে একজন ভদ্রলোক থাকতেন, যিনি হচ্ছে বেশ ধার্মিক টাইপ। তো ওনারা সবাই বেশ কয়েকজন আসেন। তো ওটা দেখে ওনারা কাছ থেকে হচ্ছে একবার অ্যানিমেল কন্ট্রোলে ফোন দিবে বা সামথিং এরকম চিন্তা করছে। কাছে যাওয়া কেউ সাহস পাচ্ছে না যে এটা খুব ডেঞ্জারাস অ্যানিমেল হতে পারে। উনি যেটা করে, বিড়াল দেখে ভয় পাচ্ছে, বিড়াল দেখে ভয় করা যায়। এক্স্যাক্টলি, মানে বিড়াল তো আমরা সবাই অনেকে পালি, থাকে খুব ফ্রেন্ডলি, বাট এই বিড়ালটার অ্যাটিটিউড এরকম যে ভয় পাচ্ছে। এবং উনি যেটা করে, সে মুহূর্তে একজন এনিমেল কন্ট্রোলে কল করে। মিনওয়াইল হচ্ছে যে ভদ্রলোক, প্রতিবেশী ভদ্রলোক, উনি হচ্ছে সামহাও দোয়া দরুদ পড়ে পড়ে বিড়ালটাকে কিছু একটা খাবার জিনিস, আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি মনে নেই, বিস্কুট বা ব্রেড সামথিং কিছু একটা শো করে করে ডাকতে থাকে। এবং ডেকে ডেকে উনি যখন নিয়ে আসে সিঁড়িঘর পর্যন্ত, সিঁড়িঘরে আসার পরে ওই বিড়ালটা অটোমেটিক আর কি সিঁড়ি দিয়ে নেমে যায়, জাস্ট ইজিলি নেমে গেল। এবং তাৎক্ষণিক ভাবে হচ্ছে উনি ফলো করে নামে, নিচে নামার পরে ওটা নাই, জাস্ট গন। এবং হচ্ছে ততক্ষণ অ্যানিমেল কন্ট্রোল লোকজন আসে এবং চেক করে, বাট এখানে কোন আর বিড়াল পাওয়া যায়নি, বা ওই ফ্ল্যাটে কেউ ইউজুয়ালি ওরকম বিড়াল পালতো, কালো কালো বিড়াল। বাট ওই একদিনে এটা দেখা যায়, এবং একদিন এরপর আর বিড়ালটা কখনো দেখা যায়নি। এবং এরপর আপু বেশ ভয় পাওয়ার পরে বেশ দোয়াদুর পরে বন্ধ করা টাইপের বা এগুলো করা হয়, এরপরে কোনো প্রবলেম হয়নি। সো ওই একদিনই এটাই ছিল বেসিক ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
দ্বিতীয় অতিথি আছেন তার কাছে আবারও যাবো এবং তার কাছে ঘটনাটি শুনবো। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করুন। থ্যাংক ইউ রাসেল ভাই, ইটস সাদি ওয়ান্স অ্যাগেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আর ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে সুযোগ করে যাওয়ার জন্য নতুন একটি গল্প বলার। আপনারা অধীর আগ্রহে বসেছিলেন কখন আমাদের পছন্দের এই এপিসোড শুরু হবে। তো আমি শুরু করছি আমাদের প্রথম গল্পটি। আশা করছি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। এই গল্পটি ঠিক আমার সাথেই ঘটে গিয়েছে। আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপহার বর্ণনা দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রূপায়ণ নগর গ্রামটা এমনিতেই বেশ শান্ত, যেখানে উঁচু উঁচু তাল গাছ, পুকুরের ধারে ঘন জঙ্গল, সবকিছুতেই কেমন যেন একটা প্রাচীন চাপা থমথমে ভাব। কিন্তু এই রূপনগরের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল এক জমিদার বাড়ি, যার নাম রায়ভিলা। বাইরে থেকে দেখলে স্থপত্যের নিদর্শনা মনে হলো গ্রামের লোক সন্ধ্যার পর ও বাড়ির ত্রিসীমানায়ও ঘেঁষে না। কারণ হলো বাড়ির প্রতিটি ইটে মিশে আছে ভয়ঙ্কর রকমের অভিশাপ। প্রায় 150 বছর আগের কথা। এই বাড়ির শেষ জমিদার রুদ্রপ্রকাশ রায় ছিলেন একজন অত্যাচারী এবং খারাপ লোক। তার কুকীর্তির শিকার হয়ে গ্রামের এক নির্দোষ মেয়ে, নাম তার কমলা, জমিদার বাড়ির কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, এই বাড়ির প্রতিটি সুখ, প্রতিটি হাসি আমার মতো করেই ডুবে যাবে, আর যে আসবে সে দেখবে শুধু নিঃশব্দের আশা ছায়া। কমলার মৃত্যুর পর থেকেই শুরু হয় বিভীষিকাময়। জমিদার রুদ্রপ্রতাপ রায় নিজের শয়নকক্ষে রহস্যজনকভাবে মারা যায়। তার মুখে ছিল এক চরম আতঙ্কের ছাপ, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গলা টিপে মেরে ফেলেছে। এরপর একে একে বাড়ির সকলেই অসুস্থ আর অস্বাভাবিক ঘটনার শিকার হতে থাকে। ভয়ে আর আতঙ্কে শেষ পর্যন্ত রায় বংশের উত্তরসূরিরা বাড়িটি তালা দিয়ে গ্রাম ছেড়ে চলে যায় অন্যত্রয়। এরপর কেটে গেছে প্রায় বহু বছর। বাড়িটা এখন পরিণত হয়েছে একটা ভুতুড়ে ধ্বংসস্তূপে। ঠিক এতটুকুই নয় রাসেল ভাই, আরো বিস্তারিত আছে গল্পটির। আমি আশা করছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তারপর আমাদের গল্প শিফট হয় ডিজিটাল যুগে। 2023 সালের শীতকালে একদল তরুণ গবেষক, যারা প্রাচীন স্থাপত্য এবং লোককথা নিয়ে কাজ করে, তাদের গবেষণায় থেকে একবার তাদের মাথায় আসে এই রায়ভিলা নিয়ে আগ্রহ ওঠে। দলের প্রধান ছিল অর্ণব, যে যুক্তিতে বিশ্বাসী, আর তার সঙ্গে ছিল ছাইমা, যে লোককথা এবং অতি প্রাকৃতিক বিষয়ে উৎসাহী। তারা পুলিশের বিশেষ অনুমতি নিয়ে এক পূর্ণিমার রাতে বাড়িটিতে প্রবেশ করলো। চারদিকে আবছা চাঁদের আলো আর গাছপালা বিভৎস ছায়া। ভিতরে ঢোকার পর প্রথম যে জিনিসটি তাদের চোখে পড়ল তা হলো ঘরগুলোর মধ্যকার হিম শীতলতা, যা বাহিরের তাপমাত্রা থেকে অনেক কম ছিল। প্রথম রাতে তারা সবকিছু ঠিকঠাক করছিল নিজেদের থাকার জন্য, বা এই এক্সপেরিয়েন্স করতে তাদের যতদিন সময় লাগে ততদিন তারা এই মনের মধ্যে থাকবে। তাই প্রথম দিনে কিন্তু তাদের তেমন কোনো সমস্যা হয়নি, শুধু অদ্ভুত এক পেঁচা গন্ধ আর দূরে শিয়াল ডাক ছাড়া অন্য কোনো সমস্যাই তারা ভোগাননি। অর্ণব কিছুটা স্বস্তি পেলেও সাইমার মন বলছিল আসল খেলা শুরু তো হয়নি এখনো।
ফুল খেলা এখনো বাকি আছে। দ্বিতীয় রাতে তারা জমিদার রুদ্রপ্রকাশ রায়ের শয়নকক্ষটিতে প্রবেশ করে। ঘরটি তখন প্রায় অপরিবর্তিত আছে। বিশাল একটা বিছানা, তার পাশে একটা ড্রয়িং টেবিল, আর দেওয়ালে ঝোলানো রুদ্রপ্রকাশের একটা পুরনো ছবি। হঠাৎ সাইমা খেয়াল করলো দেয়ালের ছবিটা চোখ যেন তাদের অনুসরণ করছে। অর্ণব তাকে বোঝানোর চেষ্টা করে আলোর খেলার জন্য এমন মনে হচ্ছে সাইমা, কিন্তু ঠিক তখনই ড্রেসিং টেবিলের উপর রাখা একটা রক্তের দাগ দেখতে পায় তারা, যা কিছু সময় আগেও সেখানে ছিল না, এবং সেই দাগটা ধীরে ধীরে বাড়িয়ে উঠছে, যেন কেউ রক্ত দিয়ে কিছু লিখছে। তারপর শুরু হয় আসল আতঙ্ক। কি তারা শুনতে পায় বহু বছর আগে নিচতলা থেকে কেউ যেন জলছলে ওঠার চেষ্টা করেছে, যেমনটা কেউ গভীর রাতে কুয়া থেকে জল তুললে হয়। শব্দটি যত কাছাকাছি আসছে তত পরিষ্কার হয় যে এটা জাল নয়, এটা অন্য কেউ আশ্রে পড়ছে। অন্য সাইমা দ্রুত সিঁড়িটির দিকে ছুটে যায়। সিঁড়ির মাঝখানে এসে তারা স্থির হয়ে যায় যে নিচতলা হলরুমের চাঁদের আবছা আলোয় তারা দেখতে পায় এই এক নারীর স্যাঁতস্যাঁতে সাদা শাড়ি পরা একটি অবয়বটি একটি অত্যন্ত ধীর গতিতে মাটিতে গড়িয়ে গড়িয়ে কুয়াতলার দিকে থেকে তাদের দিকে এগিয়ে আসছে। তার চুলগুলো ভেজা, লম্বা এবং মুখটা নিচু, তার নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে থাকে। তখন ছায়াটি তাদের থেকে মাত্র কয়েক ফিট দূরে। তখন একটা বিকট নয়ন চাপা কান্নার শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। এই সময় সাইমা লক্ষ্য করবে সেই ছাপার পা নেই, সেটা কেবলই ভাসছে। আর যখন সে অবয়টি মাথায় তেল দিল, তখন তারা যা দেখে তাতে তাদের হৃৎপিণ্ড থেমে যায়। তো দর্শক, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের আমি যে গল্পটি বলবো সেই গল্পটি আসলে আমার সাথে ঘটে যাওয়া একটি পুরনো দিনের গল্প। তো আশা করছি আমার গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সব থেকে যেটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যেন পরবর্তী এপিসোডে আমি আবারও থাকতে পারি। তো দর্শক, আমি কথা না বাড়িয়ে সর্বপ্রথম শুরু করছি আমার গল্পটি। গল্পটা শুরু হয় বাংলার এক প্রত্যন্ত গ্রাম থেকে, যার নাম কৃষ্ণপুর। গ্রামটি ঘন বাঁশবন আর পুরনো বটগাছের ছায়ায় ঢাকা। গ্রামটির এক প্রান্তে ছিল বিশাল এক শ্মশান, আর তার পাশেই রায়চৌধুরী বাড়ির জরাজীর্ণ পুরনো জমিদার বাড়ি। বাড়িটা প্রায় 200 বছরের পুরনো, বিশাল আর জনশূন্য। দিনের বেলাতেও তার আশেপাশে কেউ ঘসত না, আর রাতের কথা তো বাদেই দিলাম। রাসেল ভাই, গল্পটা কিন্তু কেবল শুরু হয়েছে। মানে এত যে একটা মানে কি বলবো, ট্র্যাজেডি একটা গল্প, আপনি যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনি কিন্তু গল্পটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। তো বাড়িটির শেষ বাসিন্দা বৃদ্ধ ঠাকুমা মারা যাওয়ার পর বাড়িটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। কিন্তু বৃদ্ধ ঠাকুমা মারা যাওয়ার পর আসলে বাড়িটা যেমন ফাঁকা হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু একজন মানুষের শূন্যতা ভোগে এই বাড়িটা। তো বাড়িতে নাকি এখনো ঘোরাফেরা করে রেশমি শাড়ির পেতনি। আসলে ওই যে ঠাকুমা মারা গিয়েছিল তার একটা আত্মা এখন এই বাড়িতে ঘোরাফেরা করে, এরকম
একটা কথা শোনা যায় মুরব্বীদের কাছ থেকে। তো এক বর্ষার রাত, আকাশে কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে অংশ আর রিমঝিম বৃষ্টি পড়ছে। সেই গ্রামে মানে থাকি আমি। তো শহরে পড়াশোনা শেষ করে ছুটিতে বাড়িতে ফিরেছে। আধুনিক মনস্ক ভূতপ্রেত এসব কিছুই বিশ্বাস করেনি আমার। তো গ্রামের লোকজন এসব কুসংস্কার তার কাছে হাস্যকর মনে হতো। তো সেই রাতে বন্ধুরা মিলে বাজি ধরলো। একজন বন্ধু অবিনাশকে প্রমাণ করতে হবে যে ভূতের গল্প স্রোফ গুজব। রাজি হলে তাকে রাত 2টোর সময় রায়বাড়ির যে প্রধান দরজাটা আছে সেই দরজা দিয়ে সেখানে প্রবেশ করতে হবে এবং সেখানে থাকতে হবে পরদিন সকাল পর্যন্ত। তো বৃষ্টিতে ভিজে অন্ধকারে টর্চ হাতে অবিনাশ রওনা দিল সেই জমিদার বাড়ির দিকে, কারণ তাকে প্রমাণ করতে হবে যে আসলে ভূত বা এগুলা আত্মা বলতে কিছু নেই, শুধুমাত্র লোকেদের বানানো কথা বা কুসংস্কার। জমিদার বাড়ির ফটকা ভাঙা, ভিতরে ঢুকেই একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এলো। টর্চের আলোয় দেখা গেল চারদিকে আগাছা জঙ্গল, বিশাল অট্টালিকার দরজা জানালা সব ভাঙা। বাড়ির ভেতরে ঢোকার সময় মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে। পিছে তাকাতেই কিছু দেখা গেল না, শুধু বাতাসের শো শো শব্দ, আর কিছুই সে অনুভব করতে পারছে না। তো ভিতরে ঢুকতেই একটা নীরবতা, বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হল ঘরে প্রাচীন আবাসপত্র ধুলোয় ঢাকা। অবিনাশ সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। কাঠের সিঁড়িগুলো তার ভারে মচমচ শব্দ করতে লাগলো, যা নীরবতার মধ্যে আরো ভয়ঙ্কর লাগছিল। দোতলার উঠতে তার একটু কষ্ট হলো, কিন্তু তারপরে অনেক কষ্টের পর সে দোতলায় যখন উঠলো তখন দোতলার একটি ঘরের মধ্যে তার নাম লেখা। 4টি ছিল জমিদার গিন্নির শয়নকক্ষ। সে ঘরে ঢুকতেই অবিনাশ সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ঘরটার এক কোণে একটা পুরনো আলমারি পড়ে আছে, যার উপরে কেমন ভিজে মনে হলো। ঘরের ভিতরে বৃষ্টি পড়ছে না, কিন্তু কোথাও থেকে যেন জল চুই চুই করে ভিতরের দিকে আসছে। অবিনাশ তার পকেট থেকে ধারালো ছুরি বের করে দরজায় কড়াই নিজের নাম লিখতে শুরু করলো, অবিনাশ। প্রথম 3 অক্ষর লেখা মাত্রই পিছন থেকে সে শুনতে পেল এক নারীর চাপা কান্নার শব্দ। অবিনাশ এমন একটা শব্দ শুনে তার হাত থেমে গেল। সে ভাবলো হয়তো তার মনের ভুল। সে আবার লেখার চেষ্টা করলো। এবার কান্নার শব্দটা আরো স্পষ্ট হলো, যেন ঘরের ভিতরেই কেউ কাঁদছে। সাহস করেছে পিছনে টর্চের আলো ফেললো, কিন্তু সে দেখলো একদম ফাঁকা ঘর। কিন্তু তার নজরে পড়লো আলমারিটার ভিজা অংশের জল ধীরে ধীরে গড়িয়ে মেঝেতে পড়ছে, আবার সেই জলের রং রক্তের মতো লালছে। অবিনাশ এবার সত্যি ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি নামটা শেষ করতে চাইলো, কিন্তু যেই সে শেষ অক্ষরটা লিখতে যাবে এমনই আলমারি থেকে ভেসে এলো মিহি করুণ এক ডাক, অবিনাশ তুমি কি আমায় দেখতে পাচ্ছ? অবিনাশের হাত থেকে টর্চটা আর ছুরি পড়ে গেল। পুরো ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল। সে দেখলো আলমারির গা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। ধীরে ধীরে সেই ধোঁয়া এক নারী মূর্তির আকার নিল। অন্ধকারে আফসা আফসা অবিনাশ দেখতে পেল সেই মূর্তিটি। তার পরনে ছিল ঝলমলের রেশমি শাড়ি, কিন্তু সেই শাড়ি ভিজে জবজব করছে। তার লম্বা চুলগুলো এলোমেলো, মুখটা আফসা, কিন্তু তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গার মতো লাল হয়ে আছে। পেতনি এবার ফিস ফিস করে বলল, তুমি কেন এসেছো এখানে? আমি তো
অপেক্ষা করি কেবল আমার স্বামীর জন্য। তুমি কেন এসেছো? পেতনি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অবিনাশের মনে হলো তার সমস্ত শরীর রক্ত জমাট বেঁধে গেছে, সে পালানোর শক্তিটিকেও হারিয়ে ফেলেছে। পেতনি যখন তার খুব কাছাকাছি এসে দাঁড়ালো, অবিনাশ এবার স্পষ্ট দেখতে পেল তার মুখ। সে মুখের চামড়া শিথিল, চোখের কোঠার গভীর শূন্যতা, আর মুখের মধ্যে অট্ট রকমের হাসি। তো দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আমি আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, একটু কাছে এসে বলতে হবে, এবং আমার মনে হয় যে আপনার যে নামটা সেটা আগে বলবেন, তারপর কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসূল ভাই। আমার নাম মোহাম্মদ তৌরাত ইসলাম। আমি মুগদা আহমদবাগ থেকে এসেছি। আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব সবার সাথে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে আমার কাজিনের বিয়েতে আমি তখন গ্রামে গিয়েছিলাম। তো তখন বিয়ে শেষে মানে বিয়ে উঠাই দেওয়ার পর, মেয়েদের বিয়ে উঠাই দেওয়ার পর গ্রামে সাধারণত সকল মুরব্বীরা একত্রিত হয়ে একটা মিটিং হয় যে কি আসার মানে খরচ টরচ এইসব বিষয় নিয়ে। হ্যাঁ, এসব বিষয় নিয়ে একটা মিটিং হয়। তো গ্রামে সাধারণত ঘরগুলো একটু ডিস্টেন্স মানে একটু দূরত্ব রেখে আপনার ঘরগুলো হয়, এক ঘর থেকে আরেক ঘরে একটু ডিস্টেন্সটা বেশি থাকে। আচ্ছা। তো আমি ছিলাম আমার খালুর রুমে, আমি আর আমার ছোট ভাই কাজিন ও ছিলাম। তখন প্রায় 10টা 10:30 মতো বাজে। তখন ডান্স বাংলা ডান্স নামে একটা প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামটা দেখতেছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ মানে ক্ষুধা লাগে। আমি আমার ওই ছোট ভাইকে বলি যে তুমি বাইরে থেকে কিছু নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করি। আচ্ছা। আর রাসেল ভাই এই একটু বলে রাখি, ওই মানে যে ঘরটার নিয়ে কথা বলবো সেটা সম্বন্ধে একটু বলি। প্লিজ বলেন, প্লিজ, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ঘরটা হচ্ছে একদম নদীর সাথে, বাউন্ডারি করে নদীর সাথে একদম লাগানো। দরজাটা হচ্ছে শুধুমাত্র উঠানোর দিকে, আর সম্পূর্ণটা হচ্ছে নদীর সাইড করা। আর ওই ঘরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 তলার মতো। এই 1.5 তলাটা বললাম কারণ এটা কেউ লাফ দিয়ে ওঠার মতো কারো পসিবিলিটি নেই। যাই হোক, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার একটা পোষা কুকুর ছিল। আচ্ছা। গ্রামে তখন পোষা কুকুর ছিল, ওইটা দরজার সামনে বসা ছিল। তো হঠাৎ করে কিছুক্ষণ পর আমি মানে টিভির দিকে শোটা দেখতে দেখতে হঠাৎ করে বুঝতে পারলাম যে নদী থেকে লাফ দিয়ে কিছু একটা মানে উঠানে উঠছে, হয়তো বা কুকুর বা বিড়াল, এরকম একটা কিছু বুঝতে পারতেছি। তো যাই হোক, কিছু না, ওইদিকে তেমন একটা আমার সেন্স ছিল না। তো এরকম শো দেখতে দেখতে আরো 5-10 মিনিট পর দেখি যে দৌড় দিয়ে এসে একটা বিড়াল যখন দৌড় দিয়ে এসে কোথাও লাফ দেয়, মানে একটু মানে নিরিবিলি পরিবেশে কিন্তু এটা স্পষ্ট একটু বোঝা যায়। যাই হোক, আমি বুঝতে পারলাম যে লাফ দিয়ে এক লাফে সে মাটি থেকে মানে চালে উঠে গেল। আচ্ছা। আমি এই 1.5 তলা কারো পক্ষে সম্ভব না, একটা বিড়ালের পক্ষেও সম্ভব না। যাই হোক, আমি ওইরকম মানে তখন এরকম চিন্তা ভাবনা ছিল না যে এক লাফে একটা বিড়াল বা কুকুর মানে চালে ওঠায়, এটা কি সম্ভব? তখন এই সেন্সটা ছিল না। তো সেদিন গরমকাল হওয়াতে আমি প্রত্যেকটা জানলা খুলে দিয়েছিলাম নদীর বাতাসটা আসার জন্য। যাই হোক, শো দেখতে দেখতে হঠাৎ করে 5-10 মিনিট পর দেখি চালের উপরে আপনার 1-2টা করে চালের উপর মনে হয় কেউ যেন হাঁটতেছে, মানে 1 পা 2 পা দিয়ে। এরকম ভাবে 2-3 বার হয়েছে। 2-3 বার যখন হয়েছে তখন আমি ভাবছি হয়তো বা বিড়াল বা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। তো আমি এই জন্য আর কি এটাকে মানে তাড়ানোর জন্য একটা আওয়াজ দিই। তো যখন আমি আওয়াজটা দিই তার পরবর্তীতে দেখি যে আরো বেশি হয়। যখন এইভাবে 3 বার হয়েছে তখন আমি একটু রাগান্বিত হই এবং রাগ করে একটু রাগের মাথায় তাড়ানোর চেষ্টা করি। তো রাগানোর মাথায় তাড়ানোর চেষ্টা করি, যখনই এই চেষ্টাটা করি তখনই মনে হচ্ছে যে মানে চালের উপর মানে
10-12 জনে একসাথে লাফানো শুরু করছে। অনেক 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 পরিমাণ বৃষ্টির মতো আওয়াজ, আর হচ্ছে আপনার প্রত্যেকটা জানলা একটা আরেকটার সাথে মানে বাতাসের বাড়ি চেয়ে দেয়, এই বাড়িগুলো হচ্ছে। তারপর সেদিন তেমন একটা বাতাসও ছিল না, আর জানলাগুলো ছিল আপনার গ্রামের দুই পার্টের জানলা হয়, এই 2 পার্টের 4টা পার্টি একসাথে বাড়ি খাচ্ছে। কিন্তু তখন ওই মুহূর্তে মানে নদীতে যে বাতাসটা ছিল তার থেকে বেশি এই বাতাসে জানলাগুলো বাড়ি খাওয়ার কথা ছিল না, কিন্তু তখন অনেক পরিমাণ মানে জানলাগুলো বাড়ি খাচ্ছে, আর চালের উপরে মনে হয় বৃষ্টির মতো আওয়াজ। আচ্ছা, আর যখন আমি ভয় পেয়ে যখন আমার মাকে ডাক দিই, যখনই ডাক দিচ্ছি তখন তার সাথে সাথে মানে এই আওয়াজ, এই জানলার বাড়ি সবকিছু স্টপ, একদম স্টপ। তারপর আমার বাবা মা সবাই আসলো, এসে জিজ্ঞেস করছে। যখন তাদেরকে বলছি, তারাও মানে আমি যেন ভয় না পাই এই ব্যাপারটা উড়াই দেওয়ার জন্য অন্য একটা মানে বক্তব্য দিছে, কিন্তু আমি এটার রহস্য আজ পর্যন্ত খুঁজে পাইনি। এটা কি যে রহস্য, মানে আপনি এখনো বুঝতে পারেন? এখনো বুঝতে পারিনি এখনো। আর একটা কথা বলি, ওই ঘরটাতে এখনো এরকম একটা মানে ঘটনা ঘটে। আচ্ছা, এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। চমৎকার অডিও ক্লিপ আছে, সেটা শুনবো, এবং সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো রাসেল ভাই, আমি পূজা। আশা করি ভালো আছেন। আমি কলকাতা থেকে বলছি, যদিও আমি বাংলাদেশেই থাকি, এখন স্টাডির কারণে কলকাতায় আছি কয়েক বছরের জন্য। যাই হোক, ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার সাথে সিলেটে ঘটে। আমি চাঁদপুর থাকতাম, বাট পড়ালেখার জন্য আমাকে সিলেটে আসতে হয় 2 বছরের জন্য। আমি সেখানে একটা প্রাইভেট মহিলা কলেজে পড়তাম, কলেজটির নাম আমি বলছি না। আমি সেখানে হস্টেলে থাকতাম। ঘটনাটি আমার সাথে হস্টেলেই হয়েছিল, তাই জন্য আমি হস্টেলে আমার রুমের বিবরণটা দিচ্ছি। আমি 101 নম্বর রুমে থাকতাম, পাশে 102 নম্বর রুম। 2টি রুমের নাম্বার আলাদা আলাদা হলেও 2টি রুম একটাই ছিল, কারণ ওটার মাঝখানে একটা হার্ডবোর্ডের পার্টিশন ছিল, যার মাঝখানে একটা দরজাও ছিল, যেটা থেকে এক রুম থেকে আরেক রুমে যাওয়া যেত। আর বলে রাখা ভালো, 2টো পার্টিশনের মাঝখানের যে জায়গাটা, যেখানে দরজাটা ছিল, সেই জায়গাটা কিছুটা উইক ছিল। জানি না কেন উইক থাকা বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ওই জায়গাটাতে যখন আমরা হাঁটতাম, অন্যান্য জায়গাটা থেকে ওই জায়গাটাতে তুলনামূলক বেশি পায়ের শব্দ হতো। মানে ওই জায়গাটা দিয়ে হাঁটলে ধপধপ শব্দ হতো, মানে কোথাও যদি ঝালাইয়ের নিচে কিছু একটা কম থাকে, তখন যেই হালকার জিনিসের উপর দিয়ে হাঁটলে শব্দটা হয়, সেই শব্দটা ওখানে হতো। আমার বিছানাটা ছিল 101 নম্বর রুমের পরেই, 101 নম্বর রুমের দরজার ঠিক বাম পাশে। দরজাটা খুললে হাতের বাম দিকে আমার বিছানাটা ছিল। আমি আর আমার ফ্রেন্ড একটা বিছানা শেয়ার করতাম, সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা 2টো ফ্রেন্ড। এমন একটা টাইম আসে যখন সেকেন্ড ইয়ারে যারা পড়ে তাদের পরীক্ষা শেষ হয়ে যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারা চলে যায়। আর তখনও ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন হয় না, তখন যারা সদ্য সেকেন্ড ইয়ারে ওঠে তারাই শুধু হস্টেলে থাকে। সেইটা ছিলাম আমরা। তখন গোটা হোস্টেলে নতুন সেকেন্ড ইয়ারে ওঠা স্টুডেন্ট ছাড়া আর কেউই ছিল না। সেজন্য আমাদের এই 101 আর 102 নম্বর রুমে সবেমাত্র আমরা 3 জন ছিলাম। 3 জন থাকায় আমরা 3 জন একই রুমে থাকতাম, 101 নম্বর রুমে। ঠিক আছে, আমি এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার দিনটা ছিল নভেম্বরের দিকে। আমার ঠিক তারিখটা মনে না থাকলেও দিনটা মনে আছে, সেটা শুক্রবার ছিল। কেন কি আমি সেদিন ভূত এফএম সবসময় শুনতাম, সেই দিনও শোনার একটা প্রস্তুতি ছিল। রাত 11:30টায় আমরা বিছানায় চলে আসি। ভূত এফএম শুনবো 11:59 থেকে। আমার ফ্রেন্ড রাতের দিকে নামাজ পড়তো, তাই ও সেদিন প্রতিদিনকার মতো সেদিনও রাতের নামাজ পড়তে বসে। বেশিক্ষণ না, ও হাফ অ্যান আওয়ার নামাজ পড়তো। আমি আমার বিছানায় আছড়োয়া অবস্থায় ছিলাম, দেখছিলাম। আমি ওর ওয়েট করছিলাম যে ও আসবে, তবে আমরা একসাথে ভূত এফএম শুনবো। আমি একটু ভীতু টাইপেরই, তবু আমি শুনতে ভালোবাসি। ও নামাজ পড়া অবস্থায় আমাদের 102 নম্বর রুমে হঠাৎ করে কেউ টোকা দেয়, ঠক 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 করে 3 বার। আমি ভাবি আমাদের পাশের রুম থেকে হয়তো কেউ মজা করার জন্য এই কাজটা করেছে, তাই ভেবে আমরা কেউ কিছু বলি না। তার ঠিক পরেই ওই দরজাতেই আবার টোকা পড়ে। তখন আমি আর নীলা দুজনের দিকে দুজন তাকিয়ে হাসি। হেসে আমি আমার মতো একটু ফোনে ফেসবুক স্ক্রলিং করতে থাকি, আর ও ওর মতো নামাজ পড়তে থাকে। ও নামাজ শেষ হয়ে যায়, ও যায় নামাজ গুটিয়ে বিছানায় চলে আসে। আমরা শুই। যেহেতু নভেম্বরের দিকটা একটু ঠান্ডাই ছিল, সেহেতু আমরা
সেখানে কম্বল ব্যবহার করেছিলাম, আর আমরা হেডফোন কানে দিয়ে ভূত FM শুনতে শুরু করি। যখন এটা শুনছি তখন ঠিক আমাদের মাথার দিকটা যেই দরজাটা, ওই দরজাটায় কেউ টোকা দেয়। আমাদের বিছানার সামনে একটা জানালা থাকায় আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে যদি কেউ ওই দরজাটা থেকে আমাদের মাথার সামনের দরজায় আসে তাকে জানালাটা ক্রস করে আসতে হবে, কিন্তু সেখানে তো কেউ ছিল না, কাউকে যেতে দেখিনি, কারোর ছায়া দেখিনি। তখন আমাকে আমার ফ্রেন্ড বলে যে হতে পারে ওরা নিচু হয়ে গেছে যার জন্য জানালায় ওদেরকে দেখা যায়নি। আমি বললাম হ্যাঁ সেই হবে, হয়তো ভয় দেখাচ্ছে। আমরা আমাদের ভূত FM শোনা কন্টিনিউ করি। তারপরে 30 মিনিট সব ঠিকঠাক ছিল রাসেল ভাই। তারপর শুরু হয় ঘটনা। আমাদের ওপর থেকে, মানে দোতলা থেকে, বলতে পারি যে আমাদের সিলিং থেকে হঠাৎ করে মার্বেল পড়ার শব্দ আসে। আমরা ভাবি যে ওপরে হয়তো কেউ পাথর দিয়ে খেলছে, তাই জন্য অতটা কিছু চিন্তা করি না। হঠাৎ করে সিলিং এর শব্দটা বন্ধ হয়ে গিয়ে ওই যে 2 রুমের পার্টিশন ছিল ওইখান থেকে শব্দটা আসতে শুরু করে, যে হাত থেকে কেউ ঝরঝর করে অনেকগুলো মার্বেল ওই পার্টিশনটার মাঝখানে ছেড়ে দিল। ওই মার্বেলগুলোর সাথে ওই ধপধপ আওয়াজটাও আসছিল কানে, যে ওই হালকা জায়গাটার মধ্যে কেউ মার্বেলটা ফেলেছে। অনেকগুলো মার্বেল পড়ছে, থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মনে হলো যে এমন একটা সিকোয়েন্স তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল যে হাত থেকে ফেলছে, ওগুলো আবার পুড়িয়ে হাতে নিচ্ছে, আবার ফেলছে। এরকম একটা ডিস্টেন্স ছিল ফেলার শব্দগুলোর মধ্যে। ভয় পেয়ে যাই। আমরা দুজন কান থেকে হেডফোন খুলে ফেলি, একজন আরেকজনকে শক্ত করে ধরে শুয়ে থাকি। ততক্ষণে কম্বল আমরা মাথা দিয়েও মুড়ি দিয়ে ফেলেছিলাম। আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, যা শুনছিলাম সব কানে শুনছিলাম। শব্দটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় পায়ের গোড়ালির শব্দ। কেউ যেন ওই জায়গাটা দাঁড়িয়ে ইচ্ছে করে ওই জায়গাটাকে বারবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছে। খুব ভয় পাচ্ছিলাম। এত ঠান্ডার মধ্যেও খুব গরম লাগছিল, দুজনই ঘেমে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড ফোনের টর্চটা জ্বালালো কম্বলের ভেতরেই। ভয় করছিল, চারিদিক অন্ধকার। আর হ্যাঁ, আমার আরেকটি যে ফ্রেন্ড ছিল ও সেই রুমেই অন্য একটা বিছানায় ঘুমিয়ে গিয়েছিল। ওর ঘুমটা এতটাই গাঢ় আমার মনে হয় না যে ও কিছু শুনতে পেয়েছিল। আর পরে জিজ্ঞেস করেছিলাম, ও কিছুই শুনতে পায়নি। যেহেতু আমরা দুজন জেগেছিলাম, আমরা দুজনই শুনতে পেয়েছি। যাই হোক রাসেল ভাই, ওই পায়ের শব্দটা ক্রমাগত 1-2 মিনিট চলছিল। তারপর সেই পায়ের শব্দটা ঘরের মাঝখান দিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মনে হচ্ছিল যে কেউ আমাদের দিকেই আসছে, আমাদের দিকে লক্ষ্য করেই হেঁটে হেঁটে এখানে আসছে। এই তো চলে এসছে, এরকম একটা ব্যাপার। গা খুব কাঁপছিল, প্রচন্ড ঘামছিলাম। আমার ফ্রেন্ড যথেষ্ট পরিমাণ যা পারে সূরা পড়ছিল, আল্লাহর নাম করছিল। আমারও যদ্দূর মনে আছে আমিও তদ্দূর স্তোত্র সব পড়ছিলাম। কিছুতেই কিছু কাজ হচ্ছিল না রাসেল ভাই। শব্দটা এগোতে এগোতে মাথার সামনে এসে থেমে গেল, ঠিক দরজাটার সামনে, আমাদের মাথার উপরে। তারপর হঠাৎ করে সব নীরব হয়ে গেল। যে কিছু শুনেছিলাম এতক্ষণ কানে, মনেই হচ্ছিল না। সব নীরব, একদম নীরব, যেমন মনে হচ্ছিল যে সব কোমর ধরে আছে। আমার খুব গরম লাগছিল। কি করলাম তখন? আমি আমার হাতটা বের করে ফেললাম বাইরে। এতটাই গরম লাগছিল যে মাথাটা বের না করলেও আমার ডান হাতটা আমার কপালের ওপর দিক দিয়ে আমার মাথার পেছনে নিয়ে রাখলাম। সাথে সাথে রাসেল ভাই মনে হচ্ছে একদম ঠান্ডা কিছু একটা আমার হাতটাকে জোরে জাপটে ধরলো। আমি সাথে সাথে আমার হাতটা সরিয়ে নিলাম। এবার আমি ভয়ে কান্না করতে শুরু করলাম। আমার ফ্রেন্ড বলল, একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দেবে, ঠিক হয়ে যাবে সব, কিছু চিন্তা করিস না। আমার কান্না থামে না, আমি কাঁদতেই থাকি। এমন অবস্থায় হঠাৎ আমার আরেকটা ফ্রেন্ড যে কিনা ঘুমিয়েছিল সে জোরে চিৎকার করে ওঠে। বলে রাখি রাসেল ভাই, ওকে আমি প্রথম থেকেই দেখছি যে ওর যেটা আমরা বলি যে বোবায় ধরা, সেই সমস্যাটা ওর ছিল। আর সেদিনের চিৎকারটাও ব্যতিক্রম কিছু ছিল না, ওকে বোবায় ধরেছিল। ও প্রচন্ড জোরে চিৎকার করে উঠলো কয়েকবার। এমন একটা অবস্থা ছিল তখন না, মাথা কাজ করছিল না। কি করলাম, আমরা কম্বলটা সরিয়ে দুজনে ঝাঁপ মেরে উঠে বসলাম। আমার ফ্রেন্ডের কাছে যেতে হবে, ও চিৎকার করছে। তখন কি হলো রাসেল ভাই, হঠাৎ করে আমার মনে হলো আমার ডান হাতে ঠিক কোনোর উপরের দিকের মাংসটায় কেউ খুব জোরে আঁচড়ে দিয়ে চলে গেল। আছড়ের সাথে সাথে আমাদের মাথার পাশের দরজাটায় ধুপ করে একটা আওয়াজ হলো। মনে হলো যে কেউ দরজাটা বাড়ি মেরে বেরিয়ে চলে গেল। একটা হাওয়া এসে লাগলো গায়ে দুজনেরই। আমার ফ্রেন্ডটা গিয়ে লাইট জ্বালালো।
আমরা দুজন দৌড়ে তখন হাতের দিকে না তাকিয়ে দৌড়ে আরেকটা ফ্রেন্ডের কাছে গেলাম, ওকে ঘুম থেকে তুললাম, জল খাওয়ালাম। ততক্ষণে আমার হাত অসহ্য যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম হাতটায় 3টা নখ, নিচ থেকে ওপরের দিকে কেউ আছড় দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। ওটা দেখে আমি ভয়ে সেন্সলেস হয়ে যাই। তারপর আমার 5 থেকে 10 মিনিটের মধ্যে সেন্স চলেও আসে। সেই রাতেই আমি রাত 3টে নাগাদ আমার বাবাকে ফোন করে বলি যে আমি এখানে কিছুতেই থাকবো না, আমাকে কালকেই তুমি নিয়ে যাবে এখান থেকে। আমার বাবা বরাবরই এগুলোকে বিশ্বাস করতো না, তাই আমার বাবা ভাবে যে আমি স্বপ্ন দেখেছি। আমি বলি যে না, আমি স্বপ্ন দেখিনি, আমার সাথে আমার ফ্রেন্ডটাও ছিল। আমার বাবা বলে ঠিক আছে, আমি কালকে আসবো। আমার বাবা আসে এখানে, সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, যে ফ্রেন্ডটা ছিল কিনা অ্যাস্ট্রোলজার, আর উনি অ্যাস্ট্রোলজির সাথে সাথে অনেক রকম কাজও করতো, কারো কোনো প্রবলেম ঠিক করা, মানে অনেকটা তান্ত্রিক টাইপের হবে, এরকম কিছু একটা হবে। আমি ওনাকে সব ঘটনা বলি, যদি উনি আমাদের হোস্টেলের ভিতরে ঢুকতে পারবেন না, সেজন্য আমি ওনাকে সবটা ডিটেলসে বলি সবকিছু। তখন উনি বলেন যে তুমি তোমার হোস্টেলের যে মেট্রন তাকে জিজ্ঞেস করো যে এই হোস্টেলে কোনো ইনসিডেন্ট হয়েছিল কিনা। হ্যাঁ, আমি আমার হোস্টেলের মেট্রনকে দিয়ে জিজ্ঞেস করি যে দেখুন আমার এরকম হয়েছে, আপনি আমাকে বলুন যদি আপনি কিছু জেনে থাকেন। উনি আমায় কিছুই বলেনি, কারণ উনি নিজেও কিছু জানতো না। উনি আমাদের আসার 4 বছর আগে এখানে জয়েন করেছেন, সেহেতু উনি কিছুই জানতো না। আমাদের কলেজের অনেক পুরনো একজন দাদু ছিল, আমরা দাদু ডাকতাম। উনি অনেক বছর ধরে এই কলেজেই কাজ করছেন। তিনি আমাকে বললেন 1992 এর দিকে এখানে একটা মেয়ে হোস্টেলে আমার পাশের বিল্ডিং এর দোতলায় সুসাইড করে। সেটা কি সংক্রান্ত কারণ জানি না, বাট সুসাইড করে। এখানে একটা অপমৃত্যু হয়েছিল, সেটা আমি গিয়ে আমার বাবা ফ্রেন্ডকে বলি। উনি আমাকে এক ব্যাগ থেকে একটা সিলভার কালারের কিছু একটা বের করে দেন, যেটার মধ্যে আই থিঙ্ক আরবিতে কিছু লেখা ছিল, আমি কিছুই পড়তে পারছিলাম না। একটা গোল, একদম ছোট গোল একটা পাত, সিলভার কালারের। উনি আমাকে বলেন যে এই জিনিসটা আমার রুমের দরজার সামনে লাগিয়ে রাখতে। আমি তাই করি, লাগিয়ে রাখি। তারপর থেকে রাসেল ভাই হোস্টেলে আমার সাথে আর কিছু হয়নি, কিন্তু ওখান থেকে আমি যখন বাড়িতে শিফট করি পড়ালেখা শেষ করে, তখন আমার উপর আরেকদিন অ্যাটাক হয়েছিল। আমি জানি না কে ছিল সেটা, আর আমি হোস্টেলের ইনসিডেন্টটা আমি বুঝতে পারিনি যে আমি তো ওখানে একা ছিলাম না, আমার তো আরো ফ্রেন্ড ছিল। আমাকেই কেন অ্যাটাক করলো, আমার সাথেই কেন এরকম হলো, আর কে ছিল সেটা উত্তরটা আমার জানা নেই। যদি কেউ আমাকে এক্সপ্লেনেশন দিতে পারে তাকে আমার অগ্রিম থ্যাঙ্কস। যদি কেউ আমাকে বলতে পারে যেটা আমার সাথে কেন হয়েছিল। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ঘটনাটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। পরে যদি কখনো আমি সময় পাই অবশ্যই বাংলাদেশে স্টুডিওতে আসার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমি দ্বিতীয় যে ঘটনাটি বলতে এসেছি, এটা আমি সংগ্রহ করেছি আমার বন্ধু আরিশা নুসরাতের কাছ থেকে। জি। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুরের একটি পীর বংশের ঘটনা। যারা লক্ষ্মীপুরের রায়পুরে শুনছেন তারা এই বাড়িটি চিনে থাকবেন। এই বাড়ির যে পীর সাহেব, বড় মিয়া সাহেব, তিনি তার পরিবারের বা বংশধরদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে গিয়েছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি জিন পালতেন। আচ্ছা। তো আমি যে ঘটনাটা বলছি যে আরিশা, ওর খালু হচ্ছে এই বংশের 5ম বংশধর। তো এই ঘটনা যেটা আমি বলতে যাচ্ছি এর মধ্যে খন্ড খন্ড ঘটনাগুলো আছে, আমি এক এক করে সেগুলো বলব। প্রথম যে ঘটনাটা হচ্ছে, ওর খালার যখন বিয়ে হয় এরপরে নুসরাতের মামা একদিন তার খালা বাড়িতে বেড়াতে যান। তো তিনি এই জিন ব্যাপারগুলোতে বিশ্বাস করতেন না, এবং ওই জিনদের যে একটা সমস্যা ছিল এটা হচ্ছে তিনি শুধু ওই জিনগুলো শুধুমাত্র তার বংশধরদেরই কিন্তু রক্ষা করত, কিন্তু বাইরের লোকেদের ঠিক তেমন পছন্দ করতো না, এবং পছন্দ করতো না তাদের যারা ঠিকমতো নামাজ পড়তো না কিংবা যারা তাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, জিনগুলো ব্যাপারগুলোতে বিশ্বাস করতো না, তাদেরকে ভয় দেখাতো কিন্তু কোনো ক্ষতি করতো না। তো নুসরাতের মামা এই ব্যাপারগুলো আসলে বিশ্বাস করেনি, তিনি একরকম ঠাট্টাই করছিলেন। তো একদিনের ঘটনা, তিনি বাথরুমে গিয়েছেন। তো গ্রাম দেশের বাথরুম যেটা হয় একটু বাড়ি থেকে একটু দূরে। তো তিনি বাথরুম শেষ করে উঠতে যাবেন, এমন সময় তার চোখ চলে যায় ভেন্টিলেটরের দিকে। আচ্ছা। তিনি দেখেন সেখানে রক্তাক্ত লাল দুটো চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
তিনি দেখে থর করে কাঁপতে থাকেন এবং কোনো মতে বাথরুম থেকে বের হন, বের হয়ে উঠোনে এসে পড়ে যান। তার মাথায় পানি টানি দিয়ে তাকে যখন সুস্থ করা হয় তখন তিনি ঘটনাটা বলেন। এটা ছিল তার এক্সপিরিয়েন্স, তিনি প্রথম তখন জিন দেখলেন। দ্বিতীয় যে ঘটনা, এটা এক্সপিরিয়েন্স করেছে যে খালা, তার কথা। তিনি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়েছেন, তো তিনি আগে থেকেই জানতেন যে তার শ্বশুর বাড়িতে এরকম জিন পালে, জিন থাকে অ্যাকচুয়ালি। তো তিনি তখন পর্যন্ত জিন দেখেননি। আচ্ছা, একদিনের ঘটনা, তিনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘর রয়েছে, সেই ঘরে কাপড় গোছাচ্ছিলেন। দক্ষিণ পশ্চিম ঘরটা সবাই মনে রাখবেন, কারণ এটা নিয়ে আমি পরবর্তী আর একটা ঘটনা বলবো। আচ্ছা, এই দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায় তিনি কাপড় গোছাচ্ছেন, তো এমন সময় তিনি দেখতে পান তার যে সামনে একটি জানালা, জানালার সামনে দিয়ে একটি মাথা কাটা শরীর ভেসে চলে গেল। আচ্ছা, এবং সে মাথা কাটা শরীরটি একটি লম্বা হাত দিয়ে জানালার ফাঁক গলে তার সামনে আসলো। আচ্ছা, তিনি যেহেতু আগে থেকে ব্যাপারটা জানতেন, তিনি ভয় পাননি। তিনি অ্যাকচুয়ালি তিনি ভয় পাননি, কিন্তু তিনি ওখান থেকে দৌড়ে ঘরের মধ্যে চলে আসেন এবং সবাইকে জানান যে এই ব্যাপারটা ঘটেছে। তো যেহেতু সবাই জানে এই ব্যাপারটা নিয়মিত ছিল অ্যাকচুয়ালি ওই ঘরে, মানে ওই পরিবারটিতে, সবাই তাকে আশ্বস্ত করে। এবং এটা ছিল তার খালার এক্সপিরিয়েন্স, তিনি প্রথম এই ঘটনাটা দেখেন। এবার যা ঘটনাটা বলবো, এটা আমার ফ্রেন্ড যে আসলে আমাকে ঘটনাটা বলেছে, নুসরাত, ওর নিজের এক্সপিরিয়েন্স। এটি 2006 সালের ঘটনা। কোরবানির ঈদের সময় ওরা বেড়াতে যায় ওর খালা বাড়িতে। তো ওর খালা তো ভাই বোনেরা সবাই মিলে ঘুরছে ফিরছে। শীতকাল তখন, সন্ধ্যা মাগরিবে আজান দিয়েছে, চারিদিক একটু অন্ধকার হয়ে এসছে। ওরা ঘুরতে ঘুরতে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাওয়ার কারণে একটা টর্চ লাইট নিয়ে ওরা একসাথে বাড়িতে ফিরছিল। তো বলে রাখা ভালো যে যেখান দিয়ে ফিরছিল তার বাম পাশে হচ্ছে একটা পুকুরের মতো, ডোবা পুকুর, এবং তার ডান পাশে একটি ঝোপঝাড়। তো নুসরাত হেঁটে আসছে, যেহেতু ছোট মানুষ, একটু সবসময় সবকিছু নিয়ে বেশি চঞ্চল টাইপের। তো হঠাৎ ও একটি গাছের নিচে একটি বস্তার মতো দেখে, এটা সাদা একটি বস্তা। তো জাস্ট মজার করার ছলেই সে বস্তাটিতে লাথি মারে। তো লাথি মারার পর সে যেটা দেখে, জিনিসটা আস্তে আস্তে উপর দিকে ভেসে ভেসে উঠছে, ঠিক যেমন গ্যাস বেলুন ভেসে ভেসে উঠে উপর দিকে, ঠিক ওভাবে ভেসে ভেসে উঠছে। তো সে চিৎকার দিয়ে ওঠে। এমন সময় তার খালাতো ভাইরা এসে টর্চ জ্বালিয়ে যেটা দেখতে পায়, নিচ দিয়ে একটা সাপ চলে গেল এবং ওটা ঠিক পুকুরে যে উধাও হয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। তাকে কোনো মতে বাসায় আনা হলো এবং তার খালু ঝাড়ফুঁক দিয়ে তাকে ঠিক করলো এবং তাকে বিছানার ঠিক মাঝখানে শোয়ানো হলো, যাতে কোনো সমস্যা না হয়, যাতে সে ভয় না পায়। এবং সে রাতটা তার খুব ভয়াবহ কেটেছিল। এবার আসি শেষ ঘটনায়। ওর আর এক খালাতো বোন একদিন সেই খালার বাড়িতে বেড়াতে আসে। ওদের একটা বিয়ের অনুষ্ঠান চলছিল ওই সময়। তো বিয়ে বাড়িতে ওর খালাতো বোন আসে এবং ওর খালাতো বোন ছিল প্রেগনেন্ট অ্যাকচুয়ালি। তো একদিন সন্ধ্যায় তারা সবাই বসে আড্ডা দিচ্ছিলেন, ওদের যে পরিবারের সবাই, ওর বোন, ওর দুলাভাই সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। তো ওর বোনের শরীর একটু খারাপ লাগায় তিনি একটু বিশ্রাম নিতে চান এবং তিনি বিশ্রাম নিতে যান আসলে সেই দক্ষিণ পশ্চিম কোণের ঘরটায়, যেটা আমি আগে একবার বলেছি আপনাদের। তিনি ওখানে শুয়ে রয়েছেন। পাশের রুম থেকে গল্প আড্ডার শব্দ কিন্তু সে শুনছিল, তাই তার কোনো ভয় করছিল না, তাই সে চুপচাপ শুয়েছিল। তো প্রায়ই ওই গ্রামে লোডশেডিং এর ব্যাপারটা হতো। তো একটা সময় কারেন্ট চলে যায় এবং পুরো ঘর বিদ্যুতে অন্ধকার। তার হাতের পাশে একটি চার্জেবল লাইট ছিল, সে কোনোভাবেই লাইটটা জ্বালাতে পারছিল না। তখন সে চিৎকার দিয়ে সবাইকে ডাকছিল, প্লিজ কেউ এখানে আসো, লাইটটা নিয়ে আসো। তো কেউ মনে হয় না কেউ শুনছিল। তো সে নামতে যাবে, এমন সময় দেখতে পায় যে কেউ একজন লাইট নিয়ে আসছে। রাসেল ভাই দেখে থাকবেন যে লাইট যখন কেউ নিয়ে আসে একটু ঘর আলো হয়ে তারপর কিন্তু আসে। তো তিনি যখন দেখতে পান যে না কেউ লাইট নিয়ে আসছে, তখন তিনি একটু আশ্বস্ত হন। তিনি তখন আবার শুয়ে পড়েন, ভাবেন যে থাক এখানেই শুয়ে থাকি, যা কেউ তো লাইট নিয়ে এসছে। তিনি মাথায় চোখে হাত দিয়ে চুপচাপ শুয়ে থাকেন। এমন সময় তিনি অনুভব করতে পারেন তার পায়ের কাছে এসে কেউ বসল। তিনি কে এসেছে এটা দেখার জন্য যখনই
একটু মাথা উঁচু করে দেখতে গেলেন যে কে এসেছে লাইটটা নিয়ে, তিনি যেটা দেখতে পান তার পায়ের কাছে যেটা বসে আছে সেই ব্যক্তিটির গা থেকে অ্যাকচুয়ালি আলোটা বের হচ্ছে, যেটা পুরো ঘরে ছড়িয়ে গেছে। তিনি এটা দেখার পর চিৎকার দিয়ে ওঠেন এবং পাশের রুম থেকে সবাই ছুটে আসে। কি ব্যাপার, ঠিক ওই সময়ই যে আলোর যে অবয়বটা সেটা ঠিক তার মুখের সামনে এসে পাশের জানলা দিয়ে বের হয়ে যায়। সবাই এসে যখন বলে কি ব্যাপার, কি হয়েছে, তিনি তখন কোনো কথা বলতে পারছিলেন না ভয়ে, এবং তিনি ওই রাতে, ওই মধ্যরাতেই তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান তার নিজের বাসায়। তিনি আর এক মুহূর্ত ওখানে থাকতে রাজি হচ্ছিলেন না। তো এই ছিল মোটামুটি পীর বংশের ঘটনাগুলো। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা ঘটনা মনে হয় আপনার আছে, তাই না? তো আপনার নেক্সট ঘটনা ছোট্ট করে একটু বলবেন, আমি শুনে আসি, তারপরে আমরা পরবর্তী ঘটনা যাব। আপনার নামটা প্লিজ আর একটু বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, সাকিব এগেইন। আর যে ঘটনাটি শেয়ার করবো এখন, এটি হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিকের উপরে। তো আমার ফ্রেন্ড, আমি নামটা বলছি না, ও হচ্ছে জার্মানি একটি হচ্ছে প্রাইভেট মেডিকেলে হচ্ছে পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে যে প্রাইভেট মেডিকেল গুলোতে হয় কি যে হল থাকে না, তো ওই জন্য তাকে বাইরে থাকতে হতো। তো ও যে ইয়াতে থাকতো, এরিয়াটাতে, ওটা হচ্ছে একটা মানে কি বলবো, জার্মানি একটা পপুলার এরিয়া, নামটা বলছি না। তো ওর বাসার পাশে একটা গ্রাভিয়েট ছিল। তো দেখা যাচ্ছে যে ও প্রথম 2 মাস ওর মানে সবকিছু নর্মালে যাচ্ছিল। তো তারপর থেকে প্রবলেম শুরু হয় ওর হচ্ছে 3 মাসের একদম শুরুর দিকে, ফার্স্ট উইক থেকে তার খুবই মানে অস্থির লাগতো। লাইক দেখা যাচ্ছে যে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতো। দেখা যাচ্ছে যে তার যে সব প্রিয় পার্সন গুলা, তোর হচ্ছে তার মধ্যে ছিল তার বড় আম্মু। তো একদিন তার বড় আম্মু স্বপ্নে দেখলো যে সে তার বড় আম্মু হচ্ছে সিঁড়ি থেকে পড়ে তার পায়ে ব্যথা পায়। তো সে সাথে সাথে বাসায় ফোন দেয়, দিয়ে বলে যে আম্মু, বড় আম্মু কি এটা হয়েছে? তো ওর আম্মু বলে যে তুই কিভাবে শুনলি, তো কে বলছে? তো বলছে না, আমি তো শুনিনি, আমি জাস্ট স্বপ্নে দেখেছি। তো বলতেছে না, তো কেউ বলছে, তুমি আমাকে বলো। তো বলে না, কেউ বলেনি। তো ওটা পরে চলে যায়। তো তারপরে আরেকদিন দেখা যাচ্ছে যে আরেকটা স্বপ্নে দেখলো যে তার পাশের একটা দাদি ছিল পাশের বাসায়, তো তিনি মরে গেছে। তো তারপরে আবার সে ফোন দিয়ে তার আম্মুকে বলে যে আম্মু, দাদি তো মরে গেছে। তখন বললো যে তুমি কিভাবে শুনলা? তো বলছে আমি স্বপ্নে দেখছি। তা বলছে এটা কি হয় যে তুমি একটা স্বপ্নে দেখতেছো সেটা সত্যি হয়ে যাচ্ছে? তো তারপরে সে অদ্ভুত স্বপ্ন, অস্থিরতা, তো তখন বাড়িতে সে পুশ করা শুরু করলো যে আমি থাকবো না, সেখান থেকে চলে আসবো। তো বাসা থেকে কোনোভাবে তাকে ম্যানেজ করা হচ্ছে, তুমি থাকো, কয়েকদিন পর তোমার আব্বু যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো একটা রাতের ঘটনা বলি, ও হচ্ছে ক্লাস শেষ করে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করে বাসা ফিরছিল, লাইক তখন 11:30 হবে। তো এই টাইমের মধ্যে সে তাকে যে কবরস্থানের কথা বললাম, এটা হচ্ছে তাকে ক্রস করতে হবে। তো যখন সে কবরস্থানের কাছে আসে, তো তার দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রির কবরস্থানগুলো হয় কি যে অনেক লাইটিং করা থাকে, একটু লাইট টাইপের থাকে। তো সে দেখতে পাচ্ছে যে তখন সে কবরস্থানটার কাছে যখন আসে, তখন দেখতে পাচ্ছিল যে একটি বাতাস, মানে একটু বাতাস তার গায়ে লাগছে। আর সে হঠাৎ করে তার কবরস্থান থেকে চোখ চলে যায়, দেখতে পাচ্ছে যে চোখগুলো মুভ করছে। তো সে ভাবছে যে হয়তো বাতাস, হয়তো বা দেখা যাচ্ছে যে লাইটের উপরে হয়তো বা গাছের কিছু ডাল পড়ছে, হয়তো বা এই জন্য এটাকে হয়তো বা রিফ্লেক্ট করতে পারে। তো সে মাথায় না নিয়ে সে যখন দেখা যাচ্ছে যে কবরস্থান ক্রস করবে এমনটা অবস্থায় তাকে হয়তো বা দেখা যায় যে আসল ভাই যে পিছন থেকে দেখা যায় যে 10-12 জন একটা মানুষকে টেনে ধরলে যেরকম একটা ফিলিং আসে, বাট তার সেরকম একটা ফিল আসতেছে যে হয়তো কেউ তাকে একটা স্টপ করে রেখে দিছে এখানে। তো তার এই অবস্থাতে সে আসলে ফিল করলো যে তার পিছন থেকে কেউ একজন বাইকে থাকে বসে স্টপ স্টপ স্টপ। তখন ও দৌড়াচ্ছে, কিন্তু ও বুঝতে পারতেছে না। বাইকে যে ছিল তিনি তাকে পরবর্তী তাকে ঘটনাটা বলেন যে আপনি দৌড়াচ্ছিলেন কেন? তো তারপরে হচ্ছে তখন ওই লোকটা ওকে একটা আঘাত করার পরে পড়ে যায়, তো অজ্ঞান হয়ে যায়। তখন ওকে নিয়ে যাওয়া হয়। তো যখন তার সেন্স চলে আসে, তখন তাকে বলে যে আপনি দৌড়াচ্ছিলেন কেন? তো বলে না, আমি তো দৌড়াচ্ছি না, আমি তো হেঁটে আমার বাসায় যাচ্ছি। তো বলছে আপনার বাসা কোথায়? তখন সে এরিয়াটার নাম বলে। বলছে আপনি তো আপনার বাসার এরিয়া থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চলে গেছেন, এটা কিভাবে সম্ভব? আমি দেখছি আপনি রীতিমতো দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছিলেন? তো সে এটা লজিকটা খুঁজে পায় না যে আমি তো দৌড়াইনি। তো তিনি তার সাথে কথা না বলে তার কথা মেনে নিয়ে সে বাসায় চলে আসেন। তো বাসায় আসার পর যেটা হয় যে
সে রীতিমতো ভয় পাচ্ছে, হঠাৎ চমকে যাচ্ছে, হঠাৎ কিছুতে স্বপ্নের মধ্যে অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছে। তো তারপরে এমন অবস্থায় সে মানে ওখানে সিক হতে লাগলো, বাসায় ফোন দিচ্ছে যে আমি ডে বাই ডে সিক হয়ে যাচ্ছি। তো বাসায় বলছে তোমার তো ওখানে মন টিকছে না, হয়তোবা তুমি দেশে আসার জন্য হয়তোবা তুমি আমাদেরকে কিছু উল্টাপাল্টা বকছো। তারপরে ওর বাবা সে চলে যায় ওখানে, তো দেখে যে আসলে সে অনেক সিক হয়ে যাচ্ছে, তারপরে তার মানে হেলথ কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে। তারপর তাকে দেশে নিয়ে আসে। তো দেশে নিয়ে আসার পর যেটা হয় যে বাসায় রেখে তাকে ভালো করা যাচ্ছে না। তো তারপরে বাসার আশেপাশের মহিলারা বলে যে আপনি একটা হুজুর টাইপের দেখান, দেখেন যে কি হচ্ছে। তারপরে যখন হুজুরকে দেখানো হয় তো হুজুর বলে যে আমাকে ভালো করে দেখতে হবে, আপনার আগে বাসার এরিয়াটা আমাকে দেখতে হবে। তো উনি প্রায় হচ্ছে আপনার 2 দিন ধরে ওনার বাসার এরিয়াটা দেখেন। তো দেখার পর উনি যেটা ওনার গার্ডেনে তো ফাইন্ড আউট করতে পারেন যে এখানে কিছু একটা আছে। তো গাছটা ছিল বকুল গাছ। তো ওই গাছের নিচে কিছু উনি ব্ল্যাক ম্যাজিকের কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজে পান। সেটা হচ্ছে যে একটা পুতুলের গায়ে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সুতালো হচ্ছে সুই যেটাকে বলা হয় সেটা, কিছু কবরস্থানে মাটি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের কিছু ইনস্ট্রুমেন্ট ওখানে ছিল। তো তারপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়, ব্ল্যাক ম্যাজিক যেগুলোতে করা হয়। তো তারপরে কবিরাজ যেটা ওনাকে হুজুর যেটা ইনফর্ম করেন যে এটা গাছ দিয়ে করানো হয়েছে, কারণ আপনার ছেলে হচ্ছে ডে বাই ডে সে অনেক হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। তো একটা টাইম এসে দেখা যাবে যে সে যখন তার হেলথ কন্ডিশন একবারই চলতে পারবে না, তখন বকুল গাছটাও মরে যাবে। এরকম একটা ইনফর্ম করে যে বকুল গাছটা মরে ঝরে পাতা ঝরে যাইলে ওর হচ্ছে হাত পা মানে প্যারালাইজড হয়ে যাবে লাইক। তো তারপর হচ্ছে আস্তে আস্তে যখন গাছটা মরে যাবে, শুকিয়ে যাবে, তখন সে মরে যাবে। তো তারপরে হুজুর বলে যেটা তো আমি পারবো না, তো আমি একটা কবিরাজের রেফারেন্স দিচ্ছি, এটা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ফ্রেন্ডের বাবা পরবর্তীতে যোগাযোগ করে। তো তারপরে চলছে তার সুস্থ করার জন্য বিভিন্ন চলছে। তো এখন সে একটা প্রাইভেট একটি ক্লিনিকে আছেন, ভর্তি আছেন। তো আমি সবাইকে বলবো যে আমার ফ্রেন্ডের জন্য প্রে করতে, যাতে সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব সেকেন্ড ঘটনায়। আমাদের সেকেন্ড অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই এখন যে ঘটনাটা শেয়ার করবো, সেই ঘটনাটা একটু ব্যতিক্রম এই জন্যই বলতেছি যে এই ফ্যামিলিটা পুরাটাই তারা এখন আসছেন, এমনকি তাদের সবাই বর্তমানে জীবিত, এবং ঘটনাটা মানে গুরুত্ব বহন করে বুঝাই আমি তাদের ফ্যামিলি কারো নাম বলতে চাচ্ছি না। আমি ঘটনাটা বলতেছি কোথায় এবং কি কোন এলাকা সেটা বলে দিচ্ছি, তাতেই এতটুকু হয়ে যাবে। আমি টাঙ্গাইলের জেলার শহরের গরাসিন এরিয়ার ঘটনা শুনি। তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলির মানে 3টা ব্যক্তির উপর অলরেডি জিন পজেস্ট করে যাচ্ছে। তো এক পর্যায়ে তো ওই বাড়ির যে মানে গৃহকর্ত্রী মহিলা, উনি তার স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে গুপ্তধন আছে, একাধিক গুপ্তধন আছে। তো রাসেল ভাই গুপ্তধন থাকাকালীন স্বপ্ন পাওয়ার পরে ওই মহিলা গুপ্তধনের একটা নেশায় পড়ে যায় যে গুপ্তধনটা তাকে পেতেই হবে। তো সে হিসাবে সে ওই স্বপ্নে দেখে, এমনকি দেখার ইচ্ছা করে প্রতিদিন গুপ্তধনের একটা আকাঙ্ক্ষা নিয়ে সে রাত্রে ঘুমোতে যায়। তো পরের দিনও সে স্বপ্ন দেখে যে গুপ্তধন তাকে দেখানো হচ্ছে। তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে স্বপ্ন শুধু এটা স্বপ্ন না, কারণ আমি একাধিকবার দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, তো আমি আমার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করি। তো সে এইভাবে যেতে যেতে স্বপ্নটাকে তাকে গুপ্তধন দেখানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে তোমাকে এটা দেওয়া হবে। তো এক পর্যায়ে স্বপ্নে বলা হয় যে তোমাকে গুপ্তধন পেতে হলে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যে তোমার যে কোনো একটা সন্তানকে আমাদের দিতে হবে, আমরা তাকে নিয়ে নেব, বিনিময়ে তুমি গুপ্তধন পাবা। তো এই স্বপ্নের কথা এই মহিলা আর কারো কাছে শেয়ার না করে ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে। তো একটা পর্যায়ে এরকম মানে যুগাযুগের এক পর্যায়ে তো তারা হাজব্যান্ড ওয়াইফ ডিসিশন নেয় যে তারা গুপ্তধনটাকে কালেকশন করবে। তো সেই সিদ্ধান্তের উপর বেসিস করে ওই তারা তাদের ছেলেটাকে
মানে জিনদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরে তারা গুপ্তধনটা পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে তাদের পরিবারের চরম উন্নতি, একাধিক দিক থেকে ব্যবসা, একাধিক থেকে অর্থ প্রাপ্তি এবং অর্থ সমৃদ্ধি যাকে বলে, যেটা সমাজে মানে সবার চোখে পড়ার মতো একটা অবস্থায় তারা চলে যায়। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার বড় ছেলে, নামটা বলছি না, তো তার বড় ছেলে একদিন হারিয়ে যায়। সমাজে মানে গ্রামের সবাই জানে যে ছেলেটা হারিয়ে গেছে, এমনকি তার বাবা মা এটাই প্রচার করে যে না আমাদের সন্তানটা হারিয়ে গেছে, কিন্তু তারা জানে যে তাদের সন্তানটাকে তাদেরকে যারা গুপ্তধন দিচ্ছে তারা নিয়ে গেছে, কিন্তু এটা তারা সমাজের সবার কাছে গোপন রাখে। এই তো এইভাবে চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে যে তাদের ব্যবসা যখন খুব বাড়বাড়ন্ত হয়ে যায়, তাদের পাশের যে শরিক মানে তাদের বংশের অন্য শরিকরা এই অনুসন্ধান শুরু করে, কারণ তারা জানে যে তাদের পরিবারের মধ্যে গুপ্তধন আছে। এই কথাটা সবাই জানে, কারণ তাদের দাদা জিনের করত, জিনের সাধন করতো এবং কি জিন বশ করছিল। এই জিন বশ করে সে কিছু গুপ্তধন তাদের ফ্যামিলিতে তাদের সীমানায় এনে মানে সংরক্ষিত করছিল। এই অবস্থায় এই কথাটা যখন তাদের আগে জানা ছিল, আর এই বিষয়টা এত সমৃদ্ধির কারণে তারা এই বিষয়টা জানার চেষ্টা করে। এখন কোনো না কোনো ভাবে তারা জেনে যায় যে তাদের বড় ভাই মানে বড় কাজিন এই গুপ্তধনটা পেয়ে গেছে, আর বিনিময়ে তার সন্তানকে তারা মানে ট্রান্সফার করছে। তো এই পর্যায়ে তাদের শরিকরাও এই গুপ্তধন পাওয়ার জন্য যা করা দরকার সেরকম ভাবে চেষ্টা শুরু করে দেয়। একটা পর্যায়ে তারাও অনেকটা এগিয়ে যায়, কিন্তু এই কথাটা যখন ফ্লাশ হয়ে যায়, তখন ওই ফ্যামিলির সবচেয়ে মানে 3 ছেলে, বড় ছেলে তো তারা জিনটা নিয়ে গেছে, ছোট ছেলেকে উন্মাদ হয়ে যায়। তো উন্মাদ হয়ে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলির যত উন্নতি ছিল সব আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাদের সকল সম্পত্তি আস্তে আস্তে তারা লস করতে থাকে। আর ছেলেটার উন্মাদনা এতটা পর্যায়ে পৌঁছে যে সে শরীরে কোনো কাপড় চোপড় রাখতে চায় না। তো এই ছেলের ট্রিটমেন্টের জন্য সে আমাদের টাঙ্গাইলে নাম করে এক বুজুর্গের কাছে যায়। তো বুজুর্গের কাছে যাওয়ার পরে সেই বুজুর্গ যখন বিষয়টাকে অনুসন্ধান করে দেখে, তখন সে দেখে যে এই জিনরা যেহেতু ওই গুপ্তধনের বিষয়টা ফ্লাশ হয়ে গেছে, সেহেতু তারা এর মানে বদলা স্বরূপ এই ফ্যামিলিটাকে অ্যাটাক করছে। তো সে বুজুর্গ জিনদের সাথে যোগাযোগের এক পর্যায়ে জিনরা বলে যে আমাদেরকে যে বাধ্য করছিল ওদের দাদা, উনি আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করে আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারি না, সে তো আল্লাহর কাছে চলে গেছে, এখন আমরা তার শোধ নেব। এই শোধের জন্য তার বড় ছেলেকে আমরা নিয়ে নিচ্ছি, এই ছোট ছেলেকে তো উন্মাদ করবই, এই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব। তো এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে যায়। তো তখন ওই ফ্যামিলির মহিলা এবং যে যারা গুপ্তধন পাইছিল তারা বললো যে আমাদের আর কিছু প্রয়োজন না, আপনি আমাদের ছেলেটাকে সুস্থ করে দেন। বুজুর্গের কাছে বললো, তখন বুজুর্গ বললো যে হ্যাঁ আমি সুস্থ করে দেবো, তোমরা এই সিস্টেমটা ফলো করো। তো ওই দিন রাত্রে থেকে ওই মহিলা আবার স্বপ্ন দেখে গুপ্তধন। তখন সে বলতেছে যে তুমি ওই লোকের কাছে আর যাবা না, তোমরা এই গুপ্তধন আবার পাবা, তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। সেই মহিলা আবার গুপ্তধনের নেশার পরে সে আবার গুপ্তধন পাওয়ার অতীতে যে আমল করছে সে আমল কন্টিনিউয়াস করতে থাকে। এর এক পর্যায়ে যে সে যখন গুপ্তধন পাবে ওই সময় একটা কুকুর তার টিনের ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করে সেই কুকুরটা ওইখানে মানে বাসা করে, এমনকি মাগরিবের আজানের সময় সে কুকুরটা এত মানে চিৎকার শুরু করে, মাটির গর্তে নিজেকে লুকিয়ে ফেলে। এই একটা অবস্থা হওয়ার পরে তার মেজ ছেলের প্যারালাইসিস হয়েছে, মানে সে কথা বলতে পারে, মানে বুকের উপর পর্যন্ত তার ওকে আছে, কিন্তু বুক থেকে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। তারপরে তো
তো এই অবস্থাতে সে আবার তার বুজুর্গের কাছে যায়। তখন বুজুর্গ বলতেছে, আমি তো বলছি যে তোমাকে কন্ডিশন দিচ্ছে যে আমরা ওদেরকে ভালো করে দেব, ওরা আমাদের ডিস্টার্ব করবে না, কেন তোমরা আবার নতুন করে গুপ্তধনের প্রাপ্তির লোভ করতেছো, চেষ্টা করতেছো। তখন তো ওরা অবাক যে এই কথা তো আমরা বুজুর্গকে বলি নাই, তাহলে জানলো কিভাবে? তখন বুজুর্গ বলছে, ওদের সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি গুপ্তধনের এই লোভটা না ছাড়ো তাহলে এরা আবার তোমাদেরকে ক্ষতি করবে। তখন তারা বুজুর্গকে বলল যে আপনি যেভাবে পারেন এটার একটা সমাধান দেন। তখন বুজুর্গ বলল যে ঠিক আছে, এই গুপ্তধনের ব্যাপারে তোমাদের কি, মানে তোমাদের উপর যে টর্চার করা হয়েছে, টর্চারে তোমরা কি মানে সমাধান কি? তখন জিনের তরফ থেকে বলা হয় যে আমরা আমাদের উপর যে টর্চার করছে তারা আমরা ফল নিব, কিন্তু আমরা গুপ্তধনের ব্যাপারে কিছু দেব না। তখন তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। এখন আপনি এক কাজ করেন যে এই যে ছোট ছেলে যে উন্মাদ হয়েছে একে আপনি ট্রিটমেন্ট করবেন না। তখন বুজুর্গ বলল যে আমি ট্রিটমেন্ট করব না, তোমাদের কথা দিলাম, কিন্তু তোমরা যে বড় ছেলেটাকে নিয়ে গেছো তাকে তোমাদের রিটার্ন দিতে হবে। তখন তারা বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব না বড় ছেলেকে দেওয়া। তো এই অবস্থায় সে বড় ছেলেকে সম্মান, তখন বুজুর্গ বলতেছে যেহেতু তোমরা বড় ছেলেকে রিটার্ন দিতে পারবে না, তাহলে তোমাদের পানিশমেন্টের কোনো তোমরা দায় দায়িত্ব আমরা নিব না। তখন তারা একটা মিউচুয়ালে আসে যে তাহলে তা আমরা গুপ্তধন দিব না। এই অবস্থায় তারা বলে যে ঠিক আছে, ওকে, আমরা বড় ছেলেকে নিছে, আমরা আমাদের প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, তাহলে এরা যেন আর কখনো গুপ্তধনের কোনো ইচ্ছা বা চাহিদা না করে। এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনায় চলে যাবো সরাসরি। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনার শুরু আগে বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে টাঙ্গাইল শহরে, টাঙ্গাইলে। সো একটা মফস্বল শহরে বড় হওয়ার ফলে আমি শহুরে এবং গ্রামীণ দুটো জীবনের টেস্টই পেয়েছি, এবং পরিবেশগত কারণ হলেও এই সুপার ন্যাচারাল বা হরর স্টোরিগুলোর সাথে আমি বেশ আগে থেকে পরিচিত। বাট ফর সাম রিজনস আমি খুব বেশি বিলিভার ছিলাম না কখন। টু বি অনেস্ট, এখন পর্যন্ত আমি যে কোনো এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট লজিক খুঁজে। সো আমার এই ঘটনাটা স্পেশালিটি হচ্ছে সোফার আমি এটা লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। সো লেটস সি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। হোপফুলি এখনো পর্যন্ত কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন খুঁজে পাওয়া যায়নি। দ্যাটস হোয়াই ইউ আর শেয়ারিং, রাইট? এক্স্যাক্টলি, ফাইন। সো ঘটনাটা হচ্ছে 2010 সালে আমার এইচএসসি এক্সামের পর, যখন যে সময়টা আর কি রেজাল্টের আগে যে গ্যাপটা, যখন স্টুডেন্টসরা হচ্ছে ভর্তি কোচিং করে, আমি আড্ডা দিয়ে বেড়াতাম। তখন যেটা হতো যে তার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলি ট্রেডিশন ছিল যে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করো, সন্ধ্যার পরে কেম ব্যাক হোম। বাট এইচএসসি পরীক্ষার পরে একটা রিবেলিয়াস মাইন্ড হলো যে না, এত তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে না। স্বাভাবিক, ওই সময়টা এরকমই যায় সবার। জি, এক্স্যাক্টলি। সো সন্ধ্যার পরে আড্ডা শেষে হয়তো ফিরে আসতাম এলাকায়, বাট বাসায় ঢুকতাম না। বাসার আশেপাশে এই এস গুলো দিয়ে আড্ডা দিতাম, ঘোরাফেরা। আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না। সো আমরা ঘোরাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম, এবং 10টা 11টা 12টা এরকম টাইমে বাসায় ফিরে যেতাম। ঘটনার দিন রাতের বেলায় আনুমানিক 10:30 বাজে। আমরা একটা রোড দিয়ে, আমার বাসার খুব কাছাকাছি, আমাদের দুজনের বাসার কাছাকাছি একটা রোড দিয়ে হাঁটছি, এবং পার্সোনাল কিছু বিষয় গল্প করছি। আচ্ছা, এবং একটু বিবরণ দিয়ে রাখা ভালো যে আমরা যে রোডটাতে আছি একটা মাটির রাস্তা, একটা রিক্সা যেতে পারে এরকম ন্যারো একটা রোড, বেশ লম্বা, এবং আমার ডান পাশে হচ্ছে একটা ব্রিক ওয়াল, একটা ওয়াল সলিড, আর বাম পাশে হচ্ছে মাছ চাষের জন্য যে লম্বা পুকুরগুলো করা হয় এরকম একটা পুকুর, যেখানে হচ্ছে আর কি দু সাইডে ব্লক। আপনি যদি রোডের কোন দিকে যেতে চান, ইদার হচ্ছে আপনার সোজা যেতে হবে, ডানে বা বামে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি রোডের এন্ডে সোজা একটা 3 রাস্তার মোড়। তো আমরা মোটামুটি রোডের মাঝামাঝি যখন, ওই টাইমটাতে আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, সাডেনলি আমরা দেখলাম যে সামনের দিকে এই 3 রাস্তার মোড় থেকে একটা লোক এই রোডটাতে ঢুকলেন, আমাদের রোডটা আমাদের দিকে আসছে। সো যেটা হলো যে হয়তো আমরা তাকে চিনিনি, বাট এলাকার কোনো পরিচিত কেউ হবে, এই জন্য আমরা চোখ হয়ে গেলাম যে লাইক যে আমরা উনি পাস করে চলে যাওয়ার পর আমাদের কথাটা আবার কন্টিনিউ করবো, নট লাইক আমরা কেউ কাউকে বলছি যে কিপ সাইলেন্স এরকম। তো আমরা
আমরা জাস্ট ওনাকে দেখে চোখে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। লোকটা আমাদের দিকে আসছে এবং লোকটা আমাদের যখন কয়েক হাত আনুমানিক 6-7 হাত ডিস্টেন্সে, মানে খুব কাছে, একদম কাছে, যেটা হলো সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার্ড। একদম চোখের সামনে? একদম চোখের সামনে। আচ্ছা। ইন থিন এয়ার। বেশ চাঁদের আলো বা আলোকিত ছিল রাতটা এবং দেখা যাচ্ছে স্পষ্ট। আমরা দুজন প্রাপ্তবয়স্ক 100% সেম দুজন মানুষ, আমাদের চোখের সামনে একটা মানুষ জাস্ট ভ্যানিশ হয়ে গেল। একদম চোখের সামনে, গুজবাম্প হচ্ছে। আমি এটা নিজের চোখের সামনে দেখেছি যে আপনি যখনই এই ঘটনাটা আমাকে বললেন, দুবার শুনেছি আমি, দুবারই আপনার গুজবাম্প হয়েছে। হ্যাঁ, বিকজ এটা খুব স্বাভাবিক একটা পরিবেশে খুব স্বাভাবিকভাবে এরকম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেল এবং তাৎক্ষণিকভাবে আমরা দুজন ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে যাই ওখানে। আমরা জাস্ট লাইক মানে দাঁড়িয়ে রয়েছি যে কি হচ্ছে এটা। এবং আমরা তাৎক্ষণিকভাবে ফার্স্ট আমি যেটা বললাম, আমার ফোন ছিল, টর্চ বের করে টর্চ দিয়ে দেখলাম যে এই আশেপাশের লোকটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কোথাও বসে কিনা বা সাইড দিয়ে ঘুরে যাচ্ছে কিনা, যেটা হওয়া আনইউজুয়াল। কেউ রাস্তা থাকতে কেন সাইড দিয়ে যাবে, বাট সাইডেও কেউ নেই। আমি শুরুতেই বলেছি লেফট সাইডে হচ্ছে একটা লম্বা পুকুর এবং রাইট সাইডে হচ্ছে ওয়াল, সো যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমাদের পেছনেও লোকটা নেই, বেশ লম্বা রাস্তা। সে এত দ্রুত 5-6 সেকেন্ডের মধ্যে তার পক্ষে পসিবল না চলে যাওয়া। সো আমি এবং আমার ফ্রেন্ড আমরা যেটা করলাম, আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম যে তুই কি দেখছিস, এবং আমরা দুজন এই বিবরণ ম্যাচ করলাম যে হোয়াট উই স। আমরা দুজন এক্স্যাক্টলি সেম পার্সনটাকে দেখছি। এবং রাসেল ভাই, আমরা তখন এইচএসসি পরীক্ষার পর হতে পারে না, একদম প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, 100% সেম, কোনো হ্যালুসিনেশন এমন না যে আমরা একটা হরর মুভি দেখে এসেছি বা কোনোভাবে হ্যালুসিনেশন হওয়ার কোনো চান্স নেই। বাট আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক একটা পরিবেশে, যে রাস্তাটাতে আমরা হাজার হাজার বার চলাচল করেছি, বড় হয়েছি প্র্যাকটিক্যালি, এরকম একটা ঘটনা। আমরা জাস্ট তখন ফ্রেন্ড আমার নাম্বারে কল দিল, বললো ফোন রিসিভ কর। ফোন রিসিভ করে আমরা হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছানোর পরে ফোন রাখা হলো এবং টিল দিস ডে আমরা ওই রোড এখনো যাইনি কখনো সন্ধ্যার পরে। এবং এখন পর্যন্ত আমি এই জিনিসটার কোনো